বুধবারের রাত 9:30 মানেই সঙ্গে স্পেশালিস্ট। আর আপনারা ইতিমধ্যে আমাদের ফেসবুক পোস্ট থেকে জেনে গিয়েছেন যে আজ সঙ্গে স্পেশালিস্টে আমাদের স্টুডিওতে অতিথি হিসেবে কে উপস্থিত রয়েছেন প্রখ্যাত সাইবার বিশেষজ্ঞ শ্রী সন্দীপ সেনগুপ্ত। এবং বিষয়ও আপনাদের জানা, সাইবার বিপদ ও আপনি। হ্যাঁ, একান্তভাবেই আপনি আমি যে ধরনের সাইবার বিপদে আজকাল পড়ছি সে সমস্ত কিছু নিয়ে আমাদের এই 1.5 ঘন্টার পরিসরে আমরা আলোচনা করব শ্রী সন্দীপ সেনগুপ্তের সঙ্গে। আপনি রয়েছেন আমাদের সঙ্গে। 22488085 এই লাইন নাম্বারে ফোন করবেন, 9903059992 এই নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপ করবেন। একদম 9:30 থেকে রাত 11টা পর্যন্ত এই 1.5 ঘন্টা সময় শুধুমাত্র কিন্তু আপনাদের জন্য। আপনাদের যে সমস্যা রয়েছে সেই সমস্যাগুলো এখান থেকে আমাদের প্রত্যেক দিনের জীবনের যে বিরাটভাবে সমস্যা এই সাইবার নিয়ে পড়তে হচ্ছে, সাইবার জালিয়াতি, ফ্রডুলেন্ট অ্যাক্টিভিটি নিয়ে পড়তে হচ্ছে, এই সব কিছু নিয়ে কিন্তু সঞ্জয় রণজয় থাকছে আপনাদের সঙ্গে রাত 11টা পর্যন্ত। এবং একই সঙ্গে আপনি ফেসবুক লাইভ দেখছেন 100.1 FM গোল্ড এবং আকাশবাণী কলকাতার এই ফেসবুক পেজ দুটো থেকে আপনি লাইভ দেখছেন। সেখানেও এসে ইনবক্সে আপনি কমেন্ট করতে পারেন আমাদের অতিথি সন্দীপ সেনগুপ্তর সঙ্গে সরাসরি কথা বলার জন্য। সন্দীপবাবু, স্বাগত আপনাকে। নমস্কার। পুজোর মরশুমে এখনো আমরা আছি, সবে দুর্গাপুজো শেষ হলো আর আপনাকে আমরা স্টুডিওতে ডেকে আনলাম। তার কারণ এই দুর্গাপুজোর সময়কালে বাট পুজোর আগে থেকে শুরু করে আমাদের নজরে এসেছে, বিভিন্ন মিডিয়াতে উঠে এসেছে, পুজোর আবহে মানুষের যে উৎসবের আনন্দ থাকে সেই সুযোগে বেশ বেশ কিছু রকমের ফ্রড ঘটেছে, মানুষ বিপর্যস্ত হয়েছেন। খুব বড় রকমের একটা ঘটনা একাধিক ঘটে গেল এবারের পুজোতে। তা হচ্ছে হোটেল বুকিং নিয়ে নানা রকম ফ্রড। মানে এখান থেকে কলকাতা থেকে হোটেল বুক করেছেন, বেড়াতে যাবেন ভ্রমণ পিপাসু বাঙালি, এবার গিয়ে দেখছেন আদপেই তার ওখানে কোনো বুকিং হয়নি, কিচ্ছু হয়নি, এবং সেটা নামি দামি হোটেল। এবং তাদের কোনো দোষ নেই, কারণ যে সাইটটা সেই সাইটটাই নাকি ঠিক না। কি করব বলুন তো আমরা? দেখুন, পুজোর মানেই হচ্ছে দুটো জিনিস, এক ঘোরাঘুরি আর কেনাকাটি, এবং এই দুটোতেই কিন্তু মারাত্মকভাবে ফ্রড চলছে। প্রথম আমি ঘোরাঘুরির পার্টটাতে আসি। বেশ। মানুষ যখন কোথাও ঘুরতে যাবে, মানুষ কিন্তু সবার আগে গুগলে সার্চ করে, কারণ গুগলের উপর মানুষের অগাধ বিশ্বাস। গুগলে সার্চ করে দেখে যে কোন ট্রেনটা নেব, বা কোন হোটেলে থাকবো, কোন হোটেলের ভালো রিভিউ আছে। সেইটা করতে গিয়ে আজকে যে কোনো ভালো হোটেল দিয়ে যদি গুগলে সার্চ করা যায়, আমি দেখব যে ম্যাক্সিমাম হোটেল, আপনি সেটা পুরী বলুন, গোয়া বলুন, বা যে কোনো সারা ইন্ডিয়াতে একটা হোটেলের নাম দিয়ে সার্চ করুন, দেখবেন 8-9টা সাইট দেখাবে। মানে একটা হোটেলের 8-9টা ডিফারেন্ট ওয়েবসাইট, তার মধ্যে একটা সাইট অরিজিনাল, বাকি সমস্ত সাইট কিন্তু হচ্ছে নকল সাইট। তার Fake। মানে জামতারা বানিয়েছে, জামতারা বা ওরকম যারা ক্রাইম করছে গ্রুপগুলো আছে, হ্যাঁ। তারা নিত্য নতুন সমস্ত সাইট তৈরি করছে। এবার এই সাইটগুলোকে, যেটা সবচেয়ে গন্ডগোল, এরা এই সাইটগুলোকে অ্যাড দিয়ে, মানে আপনি দেখবেন স্পন্সার্ড লিঙ্ক, তলায় অ্যাড দেখাবে, অনেক সময় হয়তো অ্যাড না দেখেও উপর দিকে চলে আসে। এই সাইটগুলো অরিজিনাল সাইটকে পিছনে ফেলে উপর দিকে ডিসপ্লে করে দেয়। তার মানে আপনি যখন একটা হোটেলে সার্চ করছেন, দেখবেন প্রথম 10টা সাইটের মধ্যে যে টপে যে 7-8টা সাইট, সেগুলো অ্যাকচুয়ালি ফেক সাইট। অরিজিনাল সাইটটা হয়তো এমনভাবে নিচে নেমে গেছে, কারণ ওই সাইটটা অনেক পুরনো, ওই সাইটটা খুব একটা ভালো টেকনোলজি দিয়ে বানায়নি, আর এরা একদম সার্চ ইঞ্জিন অপটিমাইজ করে নতুন সাইট বানিয়ে। এবার যে মুহূর্তে আপনি ওই সাইটটা ক্লিক করবেন, ওখানে একটা ফর্ম থাকবে বা নাম্বার থাকবে, সেই নাম্বারটা যে মুহূর্তে ক্লিক করবেন, আপনি হেঁটে হেঁটে জামতারা কল সেন্টারে ঢুকে যাবেন। তারপর ওরা কী বলছে যে আরে আপনি তো লাস্ট মোমেন্টে কল করলেন, এখন তো ঘর সেরকম নেই, লাস্ট মাত্র 2টো এখন ঘর বাকি পড়ে আছে, আপনাকে আর্জেন্ট এক্ষুনি আপনি অ্যাডভান্স করে দিন, নইলে কিন্তু রুমটা থাকবে না, আমরা ছেড়ে দিতে বাধ্য হব, এবং আপনাকে একটা ডিসকাউন্টও দিয়ে দিচ্ছি। এই যে আর্জেন্সি ক্রিয়েট করা, এটা হচ্ছে সেকেন্ড রেড ফ্ল্যাগ, যে এক্ষুনি করতে হবে, আপনার কিন্তু থাকবে না। যে মুহূর্তে আপনাকে কোথায় পেমেন্ট করতে হবে, আপনাকে একটা ইউপিআই দিল, ইউপিআইতে যখন পেমেন্ট করতে যাচ্ছেন, সেখন থার্ড রেড ফ্ল্যাগ, আপনি পেমেন্টের সময় কাকে পেমেন্ট করছেন তার নামটা দেখায়, আপনার কোনো হোটেলের নাম দেখাচ্ছে না, একজন ব্যক্তির নাম দেখাচ্ছে, এবং সেই ব্যক্তিটি মোস্ট লাইকলি এরকম জামতারা বা ঝাড়খণ্ড, বিহার এরম টাইপের কোনো নাম দেখাবে। যে মুহূর্তে পেমেন্ট করবেন, মানুষ তো খুব খুশি, আমি হোটেল বুকিং করে দিয়েছি।
যখন আপনি সেই বিলটা নিয়ে বা রিসিপ্টটা নিয়ে আপনি অ্যাকচুয়ালি যখন ঘুরতে যাবেন, দেখবেন হোটেল বলবে আপনি তো আমাদের কোনো সাইটে আসেনই এবং পেমেন্ট করেননি। এবার পয়েন্ট হচ্ছে সলিউশন কি। আজকে যখন মানুষ হোটেল বুকিং করবেন, কীভাবে ওনারা বুঝবেন যে হোটেলটা জেনুইন সাইটে গেলাম নাকি আমি ফেক সাইট থেকে গেলাম? নাম্বার ওয়ান হচ্ছে, আজকে আমাকে চেক করতে হবে যে আমি ডোমেন মানে হাইপার লিঙ্ক বা ইউআরএল মানে যে ডাব্লু, এই ডোমেনটা কবে বুকিং হয়েছে এটা কি করে বোঝা যায়? who.is বা হুইজ বলে, যে কোনো একটা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টকে জিজ্ঞেস করবেন who.is বা হুইজ বলে একটা সাইট আছে, যেখানে যদি ডোমেনটা আমি ফেলে দিই ওরা বলে দেয় এই ডোমেনটা এত সালে বুক করা হয়, রেজিস্টার করা হয়েছে। যে ডোমেনটা গত পরশু দিন বুক করা হয়েছে বা গত মাসে বুক করা হয়েছে, সেটা ডেফিনেটলি কিন্তু আমার ফেক সাইট। যে সাইটগুলো অ্যাডভার্টাইজড মানে স্পন্সর্ড লিঙ্ক বা অ্যাড দিয়ে উপর দিকে ঠেলে তুলে দেওয়া হয়েছে, সেগুলো কিন্তু 90%ই ফেক। যে সমস্ত সাইটে আমি পেমেন্ট করতে গিয়ে দেখছি যে ইউপিআই হোটেলের এক নাম, আমি যাকে পেমেন্ট করছি তার আরেক নাম, অন্য ব্যক্তিকে পেমেন্ট করছি, সেখানে আমাকে ইমিডিয়েটলি স্টপ করতে হবে। আর যদি কিছুই না পারেন, একদমই টেকসাভি না হন, তাহলে আমার মনে হয় পপুলার যে সমস্ত থার্ড পার্টি সাইট আছে তাদের থ্রু দিয়ে সামান্য বেশি পয়সা হলেও হোটেল বুক করুন, কারণ লাখ লাখ টাকা কিন্তু মানুষের চলে যাচ্ছে। মানে আপনি বলছেন যে সাইবার ক্যাফের দ্বারস্থ হতে এই ক্ষেত্রে বুকিং এর একদম না, ক্ষেত্রে সাইবার ক্যাফে আরেকটা ডেঞ্জারাস জায়গা। তাহলে সাইবার ক্যাফের ম্যাক্সিমাম কম্পিউটারে কিন্তু ভাইরাস আর ট্রোজান লাগানো আছে। আচ্ছা, সেইখানে গিয়ে যদি কোনো পেমেন্ট করেন বা কোনো জিমেল বা কোনো জায়গায় পাসওয়ার্ড দিয়ে লগ ইন করেন, ওই পাসওয়ার্ডটা কিন্তু নেক্সট ডে চুরি হয়ে যায়। না অনেক ক্ষেত্রে যেটা হয় যে সাইবার ক্যাফে তারা তাদের কার্ড দিয়ে পেমেন্টটা করে, আমরা সাইবার ক্যাফেতে পেমেন্ট করে দিই, সেই হ্যাঁ। ক্ষেত্রে কি এই সুবিধাটা নেওয়া যেতে পারে? আপনি যখন থার্ড পার্টির কথা বলছেন, থার্ড পার্টি মানে ট্রাভেল এজেন্ট বলছি, বেশ, সেটা অনলাইন ট্রাভেল এজেন্ট হতে পারে, অফলাইন ট্রাভেল এজেন্ট হতে পারে, তারা কিন্তু জানে কোনটা জেনুইন সাইট, কারণ তারা রেগুলার করছে। আজকে আমি যদি র্যান্ডম গুগল সার্চ করে একটা সাইট খুলতে যাই ওরকম হোটেলের, মোস্ট লাইকলি আমি একটা ফেক সাইটে গিয়ে পড়বো। এবং ফেক সাইটগুলো সবচেয়ে বড় কথা জেনুইন সাইটের থেকে বেশি সুন্দর দেখতে, কারণ সেগুলো রিসেন্ট বানানো হয়েছে এবং সেগুলো কিন্তু HTTPS দিয়ে শুরু। আগে আমরা বলতাম এসটা দেখে নিন, এস মানে সিকিউরড, HTTP সাইটে দেবেন না। সমস্ত ফেক সাইট এখন HTTPS সিকিউরড সাইট, সুতরাং ওইটা দিয়েও বোঝা যাচ্ছে। তাহলে আমরা সামগ্রিকভাবে যারা একদম সাধারণ মানুষ, এই ক্ষেত্রে লেম্যান, যারা অতটা টেকনোলজি সম্পর্কে অনেকটা জানে না, তাদের ক্ষেত্রে কি করে তারা ডিফারেন্সিয়েট করবে? ট্রাভেল এজেন্ট ছাড়া গতি নেই। আমি অনেকভাবে বোঝাবার চেষ্টা করেছি, নয় আপনাকে টেকস্যাভি হয়ে who.is-এ যেতে হবে, আর নয়তো সোজা একদম ট্রাভেল এজেন্টের থ্রু দিয়ে বুক করুন, নইলে কিন্তু ওই 5,000 টাকা বাঁচাতে গিয়ে 5 লাখ টাকা ঠকে যাবেন। গৌতম দাশগুপ্ত আমাদের ফেসবুকে এসে লিখছেন, হ্যাঁ আমার হয়েছে, সব জেনে আমি ফাঁদে পা দিয়েছি। আমাদের যারা অনুষ্ঠান লাইভ দেখছেন 100.1 FM গোল্ডের ফেসবুক পেজ এবং আকাশবাণী কলকাতার ফেসবুক পেজে, তাদের অনুরোধ করব আপনারা লাইক করুন, শেয়ার করুন, আপনারা ইনবক্সে এসে কমেন্ট করুন, আপনাদের প্রশ্ন যা যা প্রশ্ন আছে, আপনারা নিজের ফাঁদে না পড়ে থাকেন, অনেক সময় ট্র্যাপড হবার মতন অবস্থায় ছিলেন কিন্তু বুদ্ধিমত্তার সঙ্গে শান্ত মাথায় হয়তো পেরিয়ে গেছেন, তবু সমস্যাগুলোকে আপনারা তুলে ধরুন। এখানে একটা অ্যাড করছি আমি, যদি কখনো কোনো মোবাইল থেকে আপনাকে ফ্রড কল আসে, দেখা গেল যে আপনি কোনোভাবে হয়তো প্রতারিত হননি, কিন্তু একটা কল আপনাকে চেষ্টা করেছে প্রতারিত, আপনি বেঁচে গেছেন। একটা গভর্নমেন্টের ওয়েবসাইট আছে, গুগলে গিয়ে চেক করুন, চাকসু, CHAKSHU, চাকসু। এটা সঞ্চার সাথী অ্যাপও ইনস্টল করতে পারেন। এইখানে দেখবেন লেখা আছে রিপোর্ট ফ্রডুলেন্ট ট্রানজ্যাকশন বা ফ্রডুলেন্ট কল বা ফ্রডুলেন্ট চাকসু, CHAKSHU, চাকসু। গুগল সার্চ করলেই দেখবেন লেখা আছে রিপোর্ট ফ্রডুলেন্ট কমিউনিকেশন। যদি কখনো কেউ আপনাকে এরকম প্রতারিত করার চেষ্টা করে, যে নাম্বার থেকে করছে ওই নাম্বারটা ওইখানে রিপোর্ট করে দিন। তাহলে কি হবে, আপনি হয়তো অ্যালার্ট, আপনি বেঁচে গেলেন, কিন্তু আরেকজন মানুষ তো প্রতারিত হতে পারে, সে হয়তো অতটা টেকস্যাভি নয় বা অ্যালার্ট নয়। যত আপনারা এই চাকসুতে রিপোর্ট করবেন নাম্বারগুলো, ওই নাম্বারগুলো ইমিডিয়েটলি ব্লক করে দেওয়া হয়। তার মানে যত নাম্বার ব্লক হবে তত কিন্তু কম মানুষ প্রতারিত হবে। কারণ একটা নাম্বার থেকে যদি 1000 লোককে ফোন করে, সেটা না করে যদি 10টা লোককে ফোন করার পর 10টা লোক রিপোর্ট করে ওটা ব্লক হয়ে যায়, তাহলে অ্যাটলিস্ট 999টা লোক বেঁচে গেল। তো চাকসুকটা ইমিডিয়েটলি রিপোর্ট করুন যখনই মনে হবে কেউ আমাকে প্রতারণা করার চেষ্টা করছে।
আমরা অনেকগুলো প্রতারণার আজকে ভেরিয়েশন আলোচনা করব এবং সলিউশনগুলোও বলবো। আমাদের ফোনে একজন আছেন। নমস্কার। নমস্কার, হ্যাঁ, বেহালা থেকে অনিমেষ ভট্টাচার্য কথা বলছি। তো আমার প্রশ্ন হচ্ছে, অনেক সময় আমরা ক্যাশ অন ডেলিভারি নিয়ে থাকি, বাড়িতে জিনিসপত্র দিয়ে যায় হ্যাঁ এবং সেখানে কিউআর কোড স্ক্যান করে পেমেন্ট করা হয়। তো হ্যাঁ। এই যে কিউআর কোড স্ক্যান করে পেমেন্ট করছি জিনিসপত্র, মানে ক্যাশ অন ডেলিভারি নেওয়ার পরে, এই কিউআর কোড স্ক্যান করে পেমেন্ট করাটা কতখানি নিরাপদ, এটা যদি একটু বলেন তো ভালো হয়। নমস্কার। খুব ভালো প্রশ্ন। আজকে কিউআর কোড যখন স্ক্যান হচ্ছে, আমার একটা খুব ভালো প্রিন্সিপাল আছে। কোনো দোকানে যদি লোকটার সামনে দাঁড়িয়ে আপনি কিউআর কোড স্ক্যান করেন, মানে সামনে একটা কিউআর কোড দিয়ে দিয়েছে, আমি সামনে দাঁড়িয়ে ফোনটা দিয়ে স্ক্যান করলাম, কোনো সমস্যা নেই, সেটা ক্যাব হোক বা দোকান হোক বা যেখানেই হোক না কেন। কিন্তু কেউ যদি আপনাকে হোয়াটসঅ্যাপে বা কোনো সোশ্যাল মিডিয়া বা কোনো একটা চ্যাট মেসেঞ্জারে একটা কিউআর কোড দিয়ে আপনাকে কিছু স্ক্যান করতে বলে, সেইটা কিন্তু আপনি যদি শিওর না থাকেন তাহলে কিন্তু স্ক্যান করা ঠিক নয়। এবার পয়েন্ট হচ্ছে, আমি যদি কিউআর কোড দিয়ে কোনো প্রতারণা হয় এবং যদি টাকাটা বেরিয়ে যায়, তাহলে কি টাকাটা ফেরত পাবো না? হ্যাঁ, ফেরত পাওয়ার সম্ভাবনা আছে, সেটা আমি পরের দিকে ডিসকাস করব। বেশ। মানে আপনি সরাসরিভাবে বলছেন যে আমাদের হোয়াটসঅ্যাপ বা মেসেজে কোনো রকম কিউআর কোড দিলে সেখানে না আমরা যাতে এগোই। হ্যাঁ, একদম। কেননা আজকে সোশ্যাল মিডিয়াতে যে অ্যাকাউন্টটা থেকে কিউআর কোডটা এলো, সেই অ্যাকাউন্টটাও অনেক সময় কম্প্রোমাইজ হয়ে যাচ্ছে। আমি আচ্ছা। একটা কেস স্টাডি দেবো এরপরে, যে কীভাবে হোয়াটসঅ্যাপ দিয়ে মারাত্মকভাবে এখন চলছে হোয়াটসঅ্যাপ হ্যাক। তো মেবি ওইটা আমি এরপরে অনেক একটুখানি ক্ষেত্রেই আসবো। অনেক হ্যাঁ। ক্ষেত্রেই হোয়াটসঅ্যাপে কিউআর কোড পাঠানো হয় সেখানে পেমেন্ট করার জন্য, সেটাকে হ্যাঁ। সম্পূর্ণভাবে এড়িয়ে যেতে বলছেন না, আপনি। সেটা আমি এড়াবার বলছি না, সেটা আমি কেস স্টাডিটা ডিটেলসে বলবো যে বেশ। কোনটা উচিত কোনটা উচিত নয়। আরেকজন আছেন। নমস্কার। নমস্কার, আমি কুণাল চ্যাটার্জি বলছি হাওড়ার কোনা থেকে। বলুন। তো আমার প্রশ্নটি হচ্ছে, আমি একজন সম্পূর্ণ দৃষ্টিহীন। এখন দৃষ্টিহীনরাও তো স্ক্রিন রিডারের মাধ্যমে মোবাইল ব্যবহার করছে, কম্পিউটার ব্যবহার করছে, এনভিডিএ এর সফটওয়্যারের মাধ্যমে। তো দৃষ্টিহীনদের কোন কোন বিষয়েতে সচেতন থাকা উচিত, এবং ডিজিটাল কেনাকাটার ক্ষেত্রে আমরা ডিজিটাল শপিং যখন করব তখন কোন কোন জিনিসগুলো মাথায় রাখবো? আর তৃতীয় তথা শেষ প্রশ্ন, যে জেমিনি যে একটি অ্যাপস আছে গুগলের দ্বারা প্রশিক্ষিত, সেই জেমিনাই এর কাছ থেকে আমরা যে বিভিন্ন তথ্যগুলি পাই, বা এই বিভিন্ন ভয়েস অ্যাসিস্ট্যান্টের মাধ্যমে অনেকে ব্যবহার করে দৃষ্টিহীনরা, তো সেই এআই অ্যাসিস্ট্যান্ট গুলো কতটা সত্যি কথা বলে এবং এদের মানে প্রশ্ন উত্তরগুলো কতটা নির্ভরযোগ্য হতে পারে? এই তিনটি প্রশ্নের উত্তর দিয়ে দিলে খুব উপকৃত হব। ধন্যবাদ। আনতে কুণাল চ্যাটার্জি, ভালো থাকবেন। সন্দীপ বাবু। আমি লাস্ট পার্টটাতে আসি। আজকে যে চ্যাট জিপিটি, জেমিনাই বা কোপাইলট যে সমস্ত এখন এআই টুলগুলো আছে, এই এআই টুলগুলোর একটু সমস্যা আছে। কীরকম সমস্যা আছে? এরা সবসময় অথেন্টিক উত্তর দেয় না। মানে এটাকে বলে হ্যালুসিনেশন। মানে ও মনে করছে ও ঠিক উত্তর দিচ্ছে, কিন্তু ও খুব কনফিডেন্টলি ভুল উত্তর দেয়। তাহলে এখানে কি করতে হবে? একটা যেটা হতে পারে যে আমি অনেকগুলো এআই এজেন্টকে একই প্রশ্ন করে দেখবো যে একই ধরনের উত্তর দিচ্ছে কিনা। একটা নাম হতে পারে। আমি আরেকটা জিনিস ব্যবহার করি, যেটা আমি জানি না এটা অনেকে করতেও পারে, এটা ঠিক না ভুল। একটা উত্তর দেওয়ার পর আমি ওকে আরেকবার প্রশ্ন করি যে আর ইউ শিওর দ্যাট দিস ইজ কারেক্ট? অদ্ভুতভাবে ও নিজেকে কারেক্ট করে নেয়। ও আবার একটু ডিপ থিঙ্কিংয়ে গিয়ে আমাকে অনেক সময় উত্তর দিয়েছে, নো নো ইউ আর কারেক্ট, আই গেভ আ রং আনসার, আমি এখন আপনাকে ঠিক আনসারটা দিই। রেকটিফাই করে নিচ্ছে। রেকটিফাই করে নেয়। তো আমার মনে হয় একটা প্রশ্ন যদি একটু কনফিউশন হয় বা মনে হয় যে না ঠিক বলছে না, ওকেই প্রশ্ন করা উচিত যে তুমি কি একবার ক্রস ভেরিফাই করে দেখবে যে এটা ঠিক বলছো কি না। ও রেকটিফাই করে, নাম্বার ওয়ান। অথবা 3টে জায়গায় বা 4টে জায়গাতে একবার জিজ্ঞেস করে নিয়ে যে মিললো কিনা আনসারগুলো। এছাড়া কিন্তু এই মোমেন্টে দাঁড়িয়ে এআই এমএল দিয়ে যে প্রশ্ন উত্তরগুলো পাচ্ছি, তার উপর ভরসা করার জায়গাটা কিন্তু একটু ডাইসি আছে। আমি যেটা করি, আমার যখন কোনো রিসার্চের দরকার পড়ে, আমি এআই থেকে একটা ইনিশিয়াল উত্তর পেয়ে যাই। তারপর সেইটাকে নিয়ে আমি ফার্দার রিসার্চ করে দেখি যে ঠিকঠাক বলেছে কিনা। এটাতে কি হয়, আমার অ্যাকচুয়ালি ডিরেকশনটা পাওয়া যায় এবং তারপরে ওইটার উপর আমি কনফার্মড হয়ে যায় যে ওটা ফলস না, মানে পজিটিভ না নেগেটিভ, ট্রু না ফলস। একদম ব্লাইন্ডলি কিন্তু এআইকে বিশ্বাস করাটা ঠিক হবে না। ফেসবুকে আমাদের পরের পর প্রশ্ন আসছে। অর্ঘ্যরঞ্জন সেনগুপ্ত লিখছেন, যে কাউকে কিউআর কোড সেন্ড করা কতটা সেফ? কিউআর কোড সেন্ড করাতে কোনো সমস্যা নেই, কিন্তু আমি এখানে একটা অদ্ভুত জিনিস বলছি। আপনার কিউআর কোডটাতে
আপনি যখন সেন্ড করছেন ও ব্যাঙ্ক ডিটেলসটা ডেফিনেটলি পেয়ে যায়। এবার ব্যাঙ্ক ডিটেলসটা পেলে ও সেখানটায় কি করতে পারে, ও আপনাকে একটা টার্গেট করতে পারে, মানে হয়তো একটা টাকা পাঠিয়ে দিল, দিয়ে আপনাকে বললো যে আমি ভুল করে 1 টাকা পাঠিয়ে দিয়েছি, আপনি কি আমাকে এই টাকাটা ফেরত দেবেন। তো এরকম একটা টার্গেট করতে পারে। অথবা কি করতে পারে, আপনার এই ব্যাঙ্ক অ্যাকাউন্টটাকে মানি মিউল বলে। মানি মিউল মানে হচ্ছে একটা আপনার অ্যাকাউন্টে 1 লাখ টাকা পাঠিয়ে দিল, আমি এক্সাম্পল দিচ্ছি, বললো আপনি লটারি পেয়েছেন, কি করতে হবে, ওই লটারি পাওয়ার জন্য আপনাকে 1 লাখ টাকা আমি পাঠিয়ে দিচ্ছি, ওই 1 লাখ টাকার থেকে 90,000 টাকা আমাকে আবার ট্রান্সফার করে দিতে হবে, 10,000 টাকা আপনি রেখে দিতে পারবেন। আপনি তো ভাবলেন বাহ দারুণ, তো আমি কিছু করলামই না, আমাকে 10,000 টাকা আমি এমনিই পেয়ে গেলাম। এটা কিন্তু ডেঞ্জারাস। কেন ডেঞ্জারাস? ও কারোর কাছ থেকে 1 লাখ টাকা চুরি করেছে, ওই টাকাটাকে ও বিভিন্ন অ্যাকাউন্ট ঘুরিয়ে 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 আনছে যাতে পুলিশ বিভ্রান্ত হয়ে যায়, এবং প্রত্যেকটা অ্যাকাউন্টেও কিছু কিছু টাকা করে রেখে দিচ্ছে যাতে লোকটা খুশি হয়ে যায়, ও এটা নিয়ে ঝামেলা না করে। তো কেউ যদি হঠাৎ করে বলে যে আপনাকে আমি 4 লাখ বা 40 লাখ টাকা দেবো, আপনি ওখান থেকে 2 লাখ টাকা রেখে বাকি টাকাটা আমাকে ট্রান্সফার করে দিন, এই জায়গাটায় কিন্তু ভুলেও করবেন না। বেসিক্যালি এই জামতারা আপনার অ্যাকাউন্টটাকে টার্গেট করেছে, কোনো জায়গা থেকে টাকাটা চুরি করেছে, ওর কাছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার নেই, ও ওই টাকাটা সোজা আপনার অ্যাকাউন্টে ফেলে দিল, সেখান থেকে ট্রান্সফার করে ও আরেকটা অ্যাকাউন্টে নিয়ে গেল, আপনি মাঝখানে হয়ে গেলেন হচ্ছে ভিকটিম। কিন্তু পুলিশ যখন দেখবে যে এই চুরির টাকাটা আপনার অ্যাকাউন্টে পড়েছে, পুরো হ্যারাসমেন্টটা আপনার উপর হবে। ঠিক। সুতরাং যখনই কোনো আননোন টাকা ঢুকে যাচ্ছে ব্যাংকের অ্যাকাউন্টের মধ্যে, সঙ্গে সঙ্গে কিন্তু পুরো টাকাটা ফেরত দিন, এবং পুলিশে গিয়ে 1930 বা কোথাও একটা কমপ্লেন করুন যে টাকাটা এসছে আমি কিন্তু জানি না কেন, তাহলে আপনি হ্যারাস্ট হবেন না। আমাদের সঙ্গে বন্ধু রয়েছেন টেলিফোনে, কে রয়েছেন? নমস্কার। হ্যাঁ হ্যালো, আপনাদের কিন্তু অনুষ্ঠানে কিছু শোনা যাচ্ছে না, আপনাদের নেটওয়ার্ক কি নেই? সে কি, কিন্তু ফোন ঠিক আছে, আমরা দেখছি দেখছি, অবশ্যই আমরা আপনার দেখছি, আমাদের আপনার যে ইঞ্জিনিয়ার মন্তব্য স্যার দেখছি। রয়েছেন, তারা নিশ্চয়ই ফলো করছেন যে অনুষ্ঠান শোনা যাচ্ছে কিনা, সেটা তারা দেখে নেবেন। কিন্তু আমাদের বন্ধুরা ফেসবুকে কিন্তু খুব ভালো করে রিয়্যাক্ট করছেন, আমরা দেখতে পাচ্ছি। এবং একজন বন্ধু লিখেছেন, প্রদীপ সাহা, অচেনা কোনো ফোন নাম্বার থেকে ফোন কল এলে কথা বলতে পারি, সেক্ষেত্রে কি ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে? যদি কলটা ইন্ডিয়ান নাম্বার থেকে হয়, মানে +91, তাহলে কলটা তুললে কোনো সমস্যা নেই। বেশ। যদি +91 না করে কোনো বিদেশি নাম্বার হয়, তাহলে সমস্যা হতে পারে। এবার পয়েন্ট হচ্ছে, কালকে যদি +91 থেকে কোনো কল আসে, কি করলো, কলটা খাওয়ার পর ও কেটে দিল, আমি আবার কল ব্যাক করলাম, সেইটা করা উচিত নয়। মানে আমি একটা নাম্বার এলো, আমি চিনতে পারছি না, আমি ট্রু কলারও বুঝতে পারছি না যে নাম্বারটা কে, বা আমাকে স্প্যাম দেখিয়েছে, আমি ওর দুম করে একটা কল করলাম। এটা অনেক সময় আমরা করে থাকি। হ্যাঁ, এটা আইডিয়ালি না করলেই ভালো, করলেও যে এমন কিছু বিরাট প্রবলেম তা নয়, কিন্তু না করলেই ভালো। এবার একটা গন্ডগোল আছে, এটা একটা মারাত্মক জিনিস। অনেক সময় রিকোয়েস্ট আসে যে আপনি একটা নাম্বারে আপনি মিস কল দিন। এইটা খুব ডেঞ্জারাস, কেন নাম্বারটা যদি এমন একটা নাম্বার দিল, ওটা হয়তো কোনো একটা জিও বা কোনো এয়ারটেল বা ভোডাফোন কারোর একটা নাম্বার, সার্ভিস নাম্বার, সেই নাম্বারটায় ও এমনভাবে একটা কল করতে বললো বা একটা SMS পাঠাতে বললো, এটা বেসিক্যালি কল ফরওয়ার্ডিং চালু হয়ে যায়। মানে কীরকম, আমি যদি একটা নাম্বারে কল ফরওয়ার্ড করি, মানে ধরুন একটা স্টার দিয়ে, একটা 124 দিয়ে একটা নাম্বার দিয়ে, তারপর একটা নতুন নাম্বার দিলাম, দিয়ে আমি কল করলাম, মিস কল দিলাম, ইমিডিয়েটলি আমার সমস্ত কল আমার মোবাইলে বন্ধ হয়ে গিয়ে যে নাম্বারটাতে আমি মিস কলটা দিলাম সেইখানে ডাইভার্ট হয়ে যাবে। তারপর যখন ব্যাংকের থেকে কল ভেরিফাই করা হবে, যত কল সব কিন্তু আমার নাম্বারে যে কল করছে চলে যাচ্ছে অটোমেটিক ডাইভার্ট হয়ে তার নাম্বারে। এইটা আমি কি করে বুঝবো চালু হয়ে গেছে? আমি হট করে দেখবো আমার কাছে কল আসছে না, আমার কাছে কল বন্ধ হয়ে গেছে, বা আমাকে বন্ধুরা বলছে যে আমি তো তোকে পাচ্ছি না, অনেকবার চেষ্টা করছি কল করতে, রিং হচ্ছে, বলছে না আমার তো কোনো রিং হয়নি, মানে কল আপনার ডাইভার্ট অন হয়ে গেছে। যখনই এরকম সিচুয়েশন হবে, আপনার যে সার্ভিস প্রোভাইডার আছে, সে জিও, ভোডাফোন, এয়ারটেল, আপনি গুগলে গিয়ে দেখবেন, সার্চ করবেন যে জিও ডিঅ্যাক্টিভেট কল ডাইভার্ট, ও একটা নাম্বার বলে দেবে, ওই নাম্বারটাতে মিস কল করবেন, সমস্ত কল ডাইভার্ট বন্ধ হয়ে যাবে। টাইম টু টাইম, অর্থাৎ মাসে একবার, আমার যদি কারণ হোক না কারণ হোক, আমি যদি এই কাণ্ডটা করি, অকারণে যদি আমার কাছে কোনো কল ডাইভার্ট চালু হয়ে যায়, সেটা কিন্তু ইমিডিয়েট বন্ধ হয়ে যাবে। তো আমি কি করি, প্রত্যেক মাসে আমি একটা করে একবার এরকম একটা কল করি, মিস কল দিই,
যে হাউ টু ডিঅ্যাক্টিভেট, ধরুন জিওতে আছে, তো জিওতে একটা নাম্বার আছে, ওইটা আমি মাসে একবার করে কল করে দিই, আমার সমস্ত কল ডাইভার্টগুলো বন্ধ হয়ে যায়। এইটা সবার করা উচিত। একটু আগে আপনি বলছিলেন যে ওই আমরা দেখছিলাম যে কোড স্ক্যান করার কথা, এবং সেই জায়গা থেকে একজন অর্ঘ্য রঞ্জন সেনগুপ্ত তিনি জানতে চাইছেন যে হয়ে গিয়েছে। সায়ন চন্দ্র একটা মেসেজ আছে, দেখো। হ্যাঁ সায়ন, হ্যাঁ, উনি বলছেন আমি প্রায় স্ক্যান করে পে করি, কিন্তু অজানা অচেনা এসএমএস এ কেয়ারফুলি থাকে, তাও কি করে সেফ রাখবো? না, আপনি যদি সামনাসামনি দোকানে দাঁড়িয়ে স্ক্যান করেন সেটা সমস্যা হওয়ার উচিত নয়। আমি এখানে একটা প্যানিক তৈরি করতে চাই না। একটা কিউআর কোড বানিয়ে অনেক কাণ্ড করা যায়। কিউআর কোড তো শুধু পেমেন্ট না, কিউআর কোডে স্ক্যান করে আমাকে জিমেলে পাঠিয়ে দেওয়া যায়, আমাকে ফেসবুকে পাঠিয়ে দেওয়া যায়। এমন একটা স্ক্যান করলো, ও চলে গেল পেটিএমের মধ্যে। সুতরাং যখনই একটা স্ক্যান করে এমন একটা সাইটে যাচ্ছে যেটা আমার একটু সন্দেহ হচ্ছে, ওখানে থেমে যাওয়া উচিত। কিন্তু দোকানের সামনে দাঁড়িয়ে যদি কিউআর কোড স্ক্যান করি, যেটা আমার স্ক্যানারটা রাখা আছে, কিউআর কোডটা দেওয়া আছে, 99.9% সেখানে কোনো গন্ডগোলের হওয়ার সম্ভাবনা নেই। কিন্তু যখনই একটা কিউআর কোড আমার ইমেলের মধ্যে চলে আসবে বা আমাকে একটা চ্যাট WhatsApp মেসেঞ্জারে হ্যাঁ, চলে আসবে, সেইটা আমার মনে হয় ঠিকমতো যদি শিওর না থাকি আমার করা উচিত না, এগোনো উচিত না। বন্ধুরা 100.1 FM গোল্ড এবং আকাশবাণী কলকাতার লাইভ দেখছেন, এবং সেই সঙ্গে আমাদের টেলিফোনে 22488085 বন্ধু রয়েছেন। নমস্কার। নমস্কার। অনুষ্ঠান খুব ভালো লাগছে, কিন্তু মুশকিল হয়েছে এটা ফেসবুক পেজে শোনা যাচ্ছে, রেডিওতে কিন্তু 100.1-এ কোনো আসছে না কিচ্ছু। বেশ, অবশ্যই আমরা কারিগরি দপ্তরকে জানাচ্ছি। আপনার সেই বিষয়টা। আপনার কোনো প্রশ্ন কোনো আছে? প্রশ্ন থাকলে আপনি করতে পারেন। না না, আমি মন দিয়ে শুনছি। আচ্ছা, বেশ, বেশ, ভালো ধন্যবাদ। লাগছে। আমাদের ইঞ্জিনিয়ার যারা রয়েছেন তারা নিশ্চয়ই দেখছেন, কোনো কারণে এখান থেকে তো আমরা দেখছি আমাদের অনুষ্ঠানটা যাচ্ছে, তবে কোনো কারণে হয়তো আউটপুট লেভেলে কোনো সমস্যা হয়ে থাকতে পারে। তো সেটা ঠিক আছে, ওরা দেখে নেবেন, ওই সমস্যাটা মিটিয়ে নেবেন। দেবনারায়ণ বিশ্বাস আমাদের ফেসবুকে প্রশ্ন করছেন, আমি একজন বইপ্রেমী, অনলাইন বিভিন্ন গ্রুপ থেকে টুকটাক পছন্দের বই কিনে থাকি, সবসময় বিক্রেতার ব্যাংকিং নাম জেনে তবেই কিউআর কোড মাধ্যম বা নম্বরে টাকা দিই, এটা কতটা নিরাপদ? এতে বিপদের সম্ভাবনা কতটা আছে? যার কাছ থেকে বই কিনছেন তাকে যদি আমি বলি যে তোমার ভোটার আইডি কার্ড বা ড্রাইভিং লাইসেন্সের যেখানে আইডি প্রুফ, ফটো আইডি প্রুফ, এইটা যদি আমি চেয়ে নিই, তার মানে আমি ওর ছবি দেখতে পাচ্ছি, আমি ওর নাম দেখতে পাচ্ছি, আমি ওর অ্যাড্রেস দেখতে পাচ্ছি। এরপরে কি হলো, আমি ওকে বললাম যে আমি ইউপিআই বা কিউআর কোড দিয়ে আমি টাকাটা পাঠাবো। যখন টাকা পাঠাচ্ছি তখন যদি আমার নামটার সঙ্গে ম্যাচ করে এবং তার যদি আমার ড্রাইভিং লাইসেন্স বা ভোটার আইডি কার্ডের সঙ্গে ম্যাচ করে, আমার মনে হয় দ্যাট ইজ গুড এনাফ। তার বেশি আমার পক্ষে চেক করা সম্ভব না। আরেকটা কি হতে পারে, আমি ভিডিও কল করতে পারি। এখনও ডিপফেক এরম পর্যায়ে যায়নি যে আমাকে ভিডিও কলে আমার সঙ্গে কথা বলবে, এদিকে ভিডিওটা অন্যের দেখাবে, এখনও অবধি সেরকম হয়নি সিচুয়েশনটা। তো যদি আমার এই গভর্নমেন্ট আইডি প্রুফ বা ভিডিও কল, তারপরে আমি যদি ইউপিআইতে নামটা চেক করে যদি 3টে ম্যাচ করে যায়, আমার মনে হয় দ্যাট ইজ গুড এনাফ। আবার একটু ফেসবুক লাইভে যাই। ফেসবুক লাইভ 100.1 FM গোল্ড এবং আকাশবাণী কলকাতায় আপনারা দেখছেন, এবং নিমাই পাল তিনি জানতে চাইছেন ট্রু কলার সম্পর্কে জানতে চাইছেন। এর ওপর কি ডিপেন্ড করা যায় বিশ্বাসযোগ্য? ইনস্টল করলে ট্রু কলার সেখানে কোনো সমস্যা কি হতে পারে? সার্ভারে চলে যেতে পারে ডেটা? ট্রুকলার দুবার হ্যাক হয়েছে। একবার 2013 সালে হ্যাক হয়েছে, যেখানে 1 মিলিয়ন মানে 10 লাখ ইউজারের ডেটা অলরেডি হ্যাক হয়ে বেরিয়ে গেছে। আবার 2020-তে হ্যাক হয়েছে, কি 24-এ একবার হ্যাক হয়েছে, যেখানে অলমোস্ট 300 মিলিয়ন ইন্ডিয়ান ডেটা বেরিয়ে গেছে। সুতরাং যারা ট্রুকলার ব্যবহার করছে তাদের ডেটা অলরেডি হ্যাকারদের কাছে আছে। এবার পয়েন্ট হচ্ছে আমি কি করব না? আমার মনে হয় এটা নিয়ে কিছু করার নেই, ট্রুকলারটা ইনস্টল করা উচিত। কেন উচিত? অ্যাটলিস্ট ফার্স্ট রাউন্ডে ট্রুকলার বলে দেবে যে ওটা স্প্যাম না কি, বা কে আমায় কল করার চেষ্টা করছে। ট্রুকলারটা মোস্টলি অ্যান্ড্রয়েডে ঠিকঠাক কাজ করে, আইফোনে খুব একটা ঠিকঠাক কাজ করে না। তো সেইখানে যদি আমরা অ্যান্ড্রয়েডে ফ্রি যে ট্রুকলারটা আছে, আমার মনে হয় যদিও দুবার হ্যাক হয়েছে এবং সব ডেটা হ্যাকারদের কাছে চলে গেছে, গুগল করলেই পেয়ে যাবেন, তা সত্ত্বেও আমি রেকমেন্ড করব যে ট্রুকলারটা ব্যবহার করুন। বন্ধু রয়েছেন টেলিফোনে। নমস্কার। নমস্কার, আমি কুণাল চ্যাটার্জি বলছি। আমাকে একটু মাফ করবেন, আমি দ্বিতীয়বার এলাম।
আমার প্রশ্নের উত্তরটা আমি রেডিওতে ঠিকঠাক ভাবে শুনতে পাইনি যান্ত্রিক গোলযোগের জন্য। যদি আরেকবার দিয়ে দেন তাহলে। ওনার ফার্স্ট দুটো প্রশ্ন আমি আরেকবার যদি রিপিট করেন। প্রশ্ন দুটো একটু বলুন আরেকবার। প্রথম দুটো আমার প্রশ্ন। প্রশ্নগুলো ছিল যে জেমিনাই অ্যাপটিকে আমি কতটা বিশ্বাস করব এবং দৃষ্টিহীনরা কিভাবে প্রতারিত হতে পারে। এনভিডিএ অ্যাপ তো আমরা ব্যবহার করছি এখন, আমি যেহেতু দৃষ্টিহীন, এবং আরেকটা যে ডিজিটাল কেনাকাটার ক্ষেত্রে আমরা কিভাবে সতর্ক থাকবো। এই তিনটি আমার প্রশ্ন ছিল। দৃষ্টিহীনের ব্যাপারটা আমি অতটা ভালো, আমার সত্যি আমি বলতে পারবো না যে এটা কি কি ধরনের। আমি এটা নতুন চিন্তা ভাবনা করলাম, আমি নিশ্চয়ই চিন্তা করে আমি পরে হয়তো আমি নিজেই আপনাদের ফেসবুকে একটা উত্তর দিয়ে দেবো। কিন্তু কেনাকাটির যে ব্যাপারটা আছে সেখানে একটা আমার অনেক বক্তব্য আছে। কেনাকাটির যে সূত্রপাত, যে ফ্রডটা শুরু হয়, সেটা হলো ফেসবুকে দেখবেন মাঝে মাঝে ওয়ালে অ্যাড আসে যে একটা দারুণ কিছু খুব কম টাকার মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে। এইগুলো কিন্তু সব জামতারা এই অ্যাডগুলো দেয় ফেসবুকের মধ্যে। যেই মুহূর্তে ক্লিক করব সেটা চলে যাবে কোনো একটা সাইটে, যে সাইটটা আমি কোনোদিন নাম শুনিনি। ওই সাইটে গিয়ে দেখা গেল একটা হয়তো 20,000 টাকার জিনিস 5,000 টাকায় ওরা বলছে আজকে সেল চলছে, পুজোর সেল বা ক্রিসমাস ডিসকাউন্ট। এইখানে কিন্তু এইগুলোকে বিশ্বাস করা উচিত না। আমি এরকম দেখেছি ফেসবুকে অ্যাড দেখে কিনে শার্ট বা শাড়ির জায়গাতে সাবানের একটা পাঠিয়ে দিয়েছে, একটা সাবান পাঠিয়ে দিয়েছে। যখনই কিছু কেনাকাটি হবে অনলাইনে, প্রথম অপশন হচ্ছে ক্যাশ অন ডেলিভারি। যখনই ডেলিভারিটা হবে খুলে আমি চেক করব যে আদৌ ওটা ঠিকঠাক জিনিস দিয়েছে কিনা, তারপরে আমি ক্যাশটা দেবো। যেখানে ক্রেডিট কার্ড দেওয়ার চাপ দিচ্ছে যে ক্যাশ অন ডেলিভারি হবে না, তোমার ক্রেডিট কার্ডেই দিতে হবে, সেইখানে কিন্তু একটু সাবধান থাকতে হবে। এখানে মারাত্মক গণ্ডগোল হতে পারে। আমার মতে যে কোনো ই কমার্স সাইট যেখানে ক্রেডিট কার্ড নেয় সেখানে কিন্তু একটা ইন্ডিয়াতে একটা কমপ্লায়েন্স আছে। কি কমপ্লায়েন্স? সেই সাইটে একটা ল্যান্ডলাইন নাম্বার থাকতে হবে, নইলে কোনো ইন্ডিয়ান সাইটকে ল্যান্ডলাইন নাম্বার নেই তাকে ক্রেডিট কার্ডে অ্যালাউ করে না। সুতরাং যদি ল্যান্ডলাইন নাম্বারটা ওখানে থাকে, সেটা কন্ট্যাক্টাস বা ফুটার কোথাও একটা থাকবে সাইটের তলার দিকে, ওই ল্যান্ডলাইন নাম্বারটা যদি আমি কল করি, দুটো কাণ্ড হতে পারে। একটা কলটা যাচ্ছে আর একটা নাম্বারটা ইনভ্যালিড। যদি কলটা যায় দেন ইট ইজ ওকে। যদি নাম্বারটা ইনভ্যালিড হয় বা ল্যান্ডলাইন নাম্বার আদৌ সেই সাইটে না থাকে, ওটা 100% ফ্রড সাইট। তো এইখান থেকে অনেকটাই কিন্তু আমাদের চেষ্টা করতে পারি। তবে আমার বক্তব্য ক্যাশ অন ডেলিভারি হচ্ছে ফার্স্ট প্রেফারেন্স। ঠিক। ফোনে আরেকজন আছে, নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি দেবাশিস ঘোষ বলছি মহেশতলা ব্যানার্জি হাট থেকে। আমার দুটো প্রশ্ন আছে স্যারের কাছে। একটা হচ্ছে ধরুন আমার একটি রিলেটিভ, সে একটি মেয়েকে ভালোবাসতো, তো ভালোবাসার পরে মেয়েটির বিয়ে হয়ে গেছে। বিয়ে হয়ে যাওয়ার পর ছেলেটিকে আমরা যত বারণ করছি শুনছে না, সে সোশ্যাল মিডিয়াতে গালাগালি দিচ্ছে, বাজে বাজে ছবি ছাড়ছে। তো এক্ষেত্রে মেয়েটা কি ধরনের অ্যাকশন নিতে পারে বা আমরা কিভাবে তার এইটাকে প্রতিরোধ করতে পারি, এটা এক নম্বর। সাইবার ক্রাইমের দ্বারস্থ হতে হবে। আর দ্বিতীয়ত হচ্ছে স্যার, যে ধরুন কোনো মৃত মানুষের নামে মোবাইল ছিল, সেই মোবাইল কানেকশনটা আমি ব্যবহার করছি, সেক্ষেত্রে আমার সেই মোবাইলটা ধরুন হারিয়ে গেছে, সেই সিমটা যদি অন্য কেউ পায় সে কি সেই সিমটা ব্যবহার করতে পারবে? এখন লক করতে গেলে তো সেই তার ডকুমেন্টস চাইছে, লক করতে কোম্পানি লক করতে চাইছে না, এবার আমি লক করতেও পারছি না সিমটা। তো মোবাইলটা যদি কেউ কুড়িয়ে পায়, সে যদি ব্যবহার করে, তাহলে কি পরবর্তীকালে কোনো সমস্যা হতে পারে? আপনার প্রশ্ন মোটামুটি বোঝা গিয়েছে, উত্তরটা পেয়ে যাবেন। প্রথম কথা হচ্ছে, আজকে কারোর একজনের মোবাইল যদি চুরি যায় বা হারিয়ে যায়, সবার আগে গিয়ে আপনি পুলিশে একটা কমপ্লেন করুন। কেননা কালকে যে মোবাইলটা কুড়িয়ে পেলো সে যদি কোনো ফ্রড করে, আমি ফ্রডটা করার আগেই যদি পুলিশে কমপ্লেন করি যে আমার কাছে এই মোবাইলটা চুরি গেছে, তাহলে কিন্তু পুলিশ আমাকে বলবে না যে তুমি ক্রাইমটা করেছো, বিকজ আমি অলরেডি পুলিশের কাছে গিয়ে বলেছি যে সিমটা আমার চুরি গেছে বা হারিয়ে গেছে, এটা আপনি ব্লক করুন। এবার পুলিশ যখনই আমি কমপ্লেন করব, সেইটা নিয়ে যদি আমি আমার যে সার্ভিস প্রোভাইডার তাকে যদি আমি একটা ইমেল বা আমি একটা চিঠি করে দিই, বা আমার যদি সার্ভিস প্রোভাইডার যে নিকটবর্তী যে এজেন্সিগুলো আছে সেইখানে গিয়ে যদি আমি কোনো মোবাইল শপে বলি যে এটাকে ইমিডিয়েটলি সিমটা বন্ধ করে দিন, তাহলে কিন্তু এটা ওদের দায়িত্ব বন্ধ করে। এটা একটা চিঠি করতে হবে, চিঠি করা হোক বা ইমেল করা হোক।
আমি তার মানে কি করলাম, আমি পুলিশে কমপ্লেন করলাম, তাহলে পুলিশের দায়িত্ব এবার যদি কোনো অঘটন ঘটে বা যদি কোনো ক্রাইম হয় সে আমার কাছে এসে আমার কাছে আর কোনো রিস্ক রইল না, দায়িত্বটা চলে গেল ওদের ঘাড়ে, প্রশাসনের কাছে। একদম রিস্কটা ট্রান্সফার হয়ে গেল টু ল এনফোর্সমেন্ট আর টু দ্য মোবাইল এজেন্সি। মোবাইল এজেন্সিও কিন্তু ইমিডিয়েট সিম কার্ডটা ব্লক করে দেবে, সে কিন্তু দায়িত্ব নেবে না। সুতরাং আমার অত টেনশন নেওয়ার কোনো ব্যাপার নেই। আর একটা ফার্স্ট যেটা উনি প্রশ্ন করলেন যে একটা সোশ্যাল মিডিয়া সাইটে উনি গালি দিচ্ছেন বা উল্টোপাল্টা ছবি তুলছেন, এইটা কিন্তু আমার মনে হয় এটা ওটা আমি জানি না, এটা ঘরের মধ্যে হচ্ছে, উনি হয়তো পুলিশের কাছে যেতে উনি হয়তো সংকোচ করছেন, কিন্তু এটা যদি উনি পুলিশে কমপ্লেন করেন তাহলে কিন্তু ছেলেটা ইমিডিয়েটলি একটা শাস্তি হবে, বা যদি কোনো লয়ারের কাছে যান তাহলেও শাস্তি হবে, অথবা যদি কোনো মেয়ের কোনো ছবি যদি তুলে দেয় সেটাকে যদি আমি কোনো সোশ্যাল মিডিয়া সাইটে রিপোর্ট করি, ওরা সঙ্গে সঙ্গে সেটা কিন্তু নামিয়ে দেবে। তো যে কোনো ইনফ্যাক্ট 1930-তে যদি কল করি, 1930 একটা নাম্বার আছে, ওইখানে কল করি, একটা স্পেশাল ওরা উইমেন সেল আছে, 1930-তে কল করে যদি বলি যে আমার কোনো চেনা জানা মেয়ের ছবি তুলেছে কোনো সাইটে, ওরা কিন্তু সঙ্গে সঙ্গে সেইটাকে নামিয়ে দেওয়ার চেষ্টা করবে এবং তারা করেও দেবে। এরা প্রচণ্ড অ্যাক্টিভ। আমার মনে হয় পুলিশে যাওয়া অথবা লয়ারের কাছে যাওয়ার থেকে 1930-তে কমপ্লেনটা করলে অনেক তাড়াতাড়ি উনি মানে ওনার যে সলিউশনটা উনি পেয়ে যাবেন। আচ্ছা, আমাদের একটু ফেসবুকের দিকে তাকাই। আমাদের ফেসবুকে লাইভ চলছে 100.1 FM গোল্ড এবং আকাশবাণী কলকাতা। আমাদের বন্ধু জানাচ্ছেন, দেবানন্দ বিশ্বাস, অনুষ্ঠান ভালো হচ্ছে, অনলাইন কেনাকাটায় ক্যাশ অন ডেলিভারির কথা বলছেন, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই আমরা দেখি যে ক্যাশ অন ডেলিভারি মাল দেওয়ার আগেই ওরা পেমেন্টটা করতে বলে এবং তারপরে বক্স ওপেন করে, সেক্ষেত্রে আমরা কি করব? যে ছেলেটি এসছে তাকে দাঁড় করিয়ে রাখবেন, দাঁড় করিয়ে রেখে দেখবেন যে জিনিসটা সত্যি কিনা, মানে ঠিকঠাক জিনিস দিয়েছে কিনা। যদি না হয় আপনার বাড়ি, আপনার পাড়া, আপনার ঘর, টাকাটা ফেরত নিয়ে নিন। কেননা আজকে যে ডেলিভারি বয় দিতে এসছে, এটা যদি ওইখানটায় আমরা বন্ধ না করি তাহলে এই দায়িত্ব নিয়ে যে আমি শুধু ডেলিভারি করছি, আমার কোনো দায়িত্ব নেই, এই জিনিসটা যদি ডেলিভারি বয়রাই কিন্তু তাহলে আগে দায়িত্ব নিয়ে ওটা খুলে দেখে নেবে ওর মধ্যে কি আছে, বা অ্যাটলিস্ট কিছু দায়িত্ব নেবে, ওটা করতে চাইবে না। কারণ না হলে কী হবে, ডেলিভারি বয় এসে বলছে যে আপনি টাকাটা দিন, আমার কিছু করার নেই, আমি তো শুধু ডেলিভারির দায়িত্বে আছি। অ্যাকচুয়ালি এই পুরো জিনিসটাই একদম সিন্ডিকেট আছে, তো দে আর কানেক্টেড টু ইচ আদার। তো আমার মনে হয় যে টাকাটা যদি বারবার চাই, নয় আপনি ওখানে বলুন ঠিক আছে দেবো, আমি টাকাটা দিলাম, তুমি দাঁড়িয়ে থাকো, যদি কিছু হয় টাকাটা আবার ফেরত নিয়ে নেবো, একদম সামনেই, একদম সামনাসামনি ফেরত নিয়ে নেবো। এবং এই যে অনলাইনের ব্যাপারে কথা হচ্ছে সন্দীপবাবু, একটা বিষয় যে অনলাইনে যেই সমস্ত ই কমার্সের কথা বলছেন যেখান থেকে আমরা পারচেস করে থাকি, নামি ব্র্যান্ড যেগুলো রয়েছে, এর পাশাপাশি কিন্তু আরও অনেক ই কমার্স রয়েছে, সংস্থা রয়েছে, এবং কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখি যে আমি নামি ব্র্যান্ডে যে টাকাটা, একটা যে জিনিসটা, যে মোবাইলটা হয়তো আমি 22,000 টাকায় পাচ্ছি, সেই মোবাইলটা অন্য মানে অতটা নামি নয় সেই ব্র্যান্ডে আমি 19,000 টাকায় পাচ্ছি। সেই ক্ষেত্রে আমাদের কিভাবে এগোনো উচিত? দেখুন, প্রথমে একটা জায়গায় যখন কেনাকাটি করছি আমি দেখব যে কতজন মানুষ কিনেছে, তারা কি রিভিউ দিয়েছে, লোয়েস্ট রিভিউ কি আছে, এগুলো তো কমন সেন্স। হ্যাঁ, আগে যারা কেউ বাজে রিভিউ দিয়েছে কিনা। এবার যে সাইটটা বানানো হয়েছে এখানেও তো একটা মজা আছে, ওই যে হুইজ বললাম যে কবে ডোমেনটা বুক হয়েছে, এমন দেখা গেল যে পুরো সাইটটাই ফেক। ঠিক, এটাই বলতে চাইছি, সাইটটা 2 দিন আগে বানিয়েছে, ওই ডোমেনটা আমি যদি একটু আমার টেকনিক্যাল টেকস্যাভি হই, who.is বা whois.com এই দুটো সাইট আছে, এখানে গিয়ে যদি ডোমেনটা আমি কপি পেস্ট করে দিই, ও আমাকে বলে দেবে যে এই সাইটটা কবে মানে আপলোড করা হয়েছে বা রেজিস্টার করা হয়েছে। যদি দেখি সাইটটা 2-3 মাস পুরনো, ডেফিনেটলি সেখানে আমার কোনোদিনই ট্রানজ্যাকশন করা উচিত নয়। আর একবার যদি সাইটগুলোর নাম বলে দেন, who.is বা whois.com, এই দুটো, এরকম আরও সাইট আছে, দুটো সাইট নাম বললাম। এই যে কোনো একটা সাইটে গিয়ে যদি ওই কপি পেস্ট করে ইউআরএলটা ফেলে দেওয়া হয়, ও বলে দেবে যে এই সাইটটা কবে তৈরি হয়েছে। এটা খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশন সঞ্জয় দা, কারণ এই ক্ষেত্রে আমরা প্রায়শই দেখি যে লোভের বশে বা কিছুটা আমি অতিরিক্ত ছাড় পাবো, সেই জন্য যেটা হয়তো ব্র্যান্ডেড নয় সেরকম ই কমার্স সংস্থা থেকে আমরা অনেক কিছু কিনে ফেলি এবং তারপরে ক্ষতিটা হয়। তো সেই ক্ষেত্রে যেটা বললেন who.is এবং whois.com, এর সঙ্গে কিন্তু ওটাও ইম্পর্টেন্ট যে ওর মধ্যে কোনো ল্যান্ডলাইন নাম্বার সাইটটায় দেওয়া আছে কিনা, এবং সেই ল্যান্ডলাইন নাম্বারটা আদৌ চলছে কিনা, ভ্যালিড কিনা। কারণ ল্যান্ডলাইন নাম্বার ছাড়া কোনো সাইট আমাকে
ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা অনলাইন ট্রানজ্যাকশন করতে বাধ্য করতে পারে না, এটা আমাদের ইন্ডিয়াতে কমপ্লায়েন্স আছে। তো নয় কোনো একটা ফেক ল্যান্ডলাইন নাম্বার দেবে যেটা আদৌ কাজ করে না, এবং সেটা একবার চেক করে নেওয়াটা দরকার। হ্যাঁ, এবং যদি ল্যান্ডলাইন নাম্বার কাজ করে, ওই ল্যান্ডলাইন নাম্বার লোকটাকে ধরা খুব সোজা। ঠিক, ল্যান্ডলাইন নাম্বারকে কোনোদিনও কিছু গন্ডগোল করতে পারবে না, অনেক ক্রস চেক করার পর ল্যান্ডলাইন নাম্বার দেওয়া হয়, তো ওটা মোস্ট লাইকলি জেনুইন। কিন্তু ল্যান্ডলাইন নাম্বারটা যদি ফেক হয় তাহলে এটা তো আমরা হোটেল বুকিং এর ক্ষেত্রেও করতে পারি। এক্স্যাক্টলি, হোটেল নাম্বার, হোটেলে যদি ল্যান্ডলাইনে কল করি সেইখানে ফ্রড হওয়ার চান্স ভেরি লেস, কিন্তু ম্যাক্সিমাম হোটেল মোবাইল নাম্বার দেয়, সেই জন্য এটা খুব মুশকিল হয়ে যায়। কিন্তু হোটেলের জন্য কোনো কমপ্লায়েন্স নেই যে ল্যান্ডলাইন নাম্বার থাকতে হবে, কিন্তু ই কমার্স সাইটের জন্য গভর্নমেন্টের কমপ্লায়েন্স আছে যে ল্যান্ডলাইন নাম্বার থাকতেই হবে। সুতরাং হোটেলকে আমি বাধ্যতামূলক করতে পারি না, ই কমার্স করতে পারি। বেশ, ফোনে একজন আছেন, নমস্কার। হ্যালো, হ্যাঁ, হ্যালো হ্যালো, আমি বেহালা থেকে বলছি। আপনাদের কাল থেকে আমি আরোগ্যটা শুনি, আপনাদের এই ফেমে হয়, আমি খবর শুনি, একটা কিচ্ছু শুনতে পাচ্ছি না। আজকে খবর চালালাম, খবরও বন্ধ। বোধহয় কিছু একটা সমস্যা হচ্ছে, অবশ্যই আমাদের কারিগরি বিভাগ এই বিষয়ে দেখছে, আর বন্ধুরা তো রয়েছেন আমাদের 100.1। প্রীতম সর্দারের প্রশ্ন আছে। বেশ, অনেক সময় দেখা যায় কোল্ড ড্রিঙ্কস এর বোতলের কিউআর কোড স্ক্যান করতে বলে এবং এতে জোকস বা অফার পাওয়া যায়, ফোন থেকে স্ক্যান করা কতটা সেফ? আমার মনে হয় এই ছোটোখাটো লোভে পড়ে স্ক্যানগুলো করাটা ঠিক নয়। কতটা ইনফরমেশন যে দিয়ে দিচ্ছে সেটা কেউ জানে না। আমরা সবসময় বলি যখন আপনি ইফ ইউ আর গেটিং আ প্রোডাক্ট ফর ফ্রি দেন ইউ আর দ্য প্রোডাক্ট। ঠিক, যখনই ফ্রিতে কিছু পাচ্ছেন, দুনিয়াতে ফ্রিতে কিছু হয় না, আপনি কিছু দিচ্ছেন, সেটা আপনার ইনফরমেশন হতে পারে, কোনো কনফিডেন্সিয়াল কিছু হতে পারে, যে কী যে বার করে নিচ্ছে সেটা আপনি বুঝতে পারছেন না। সুতরাং ওই 2 পয়সার ফ্রি এর জন্য আমার মনে হয় এটা করা উচিত নয়। সন্দীপবাবু, আমরা দেখি মানে একদম পুজো প্যান্ডেল থেকে শুরু করে এখন বহুলভাবেই প্রচারিত হয়ে গিয়েছে যে বিভিন্ন ক্ষেত্রেই আমরা এই যে স্ক্যান কোড করার ব্যাপারটা দেখতে পাই যে কোনো ক্ষেত্রে, সেটা কতটা ইউজফুল যেহেতু এই প্রসঙ্গটা এলো? না, এটা তো আমি একটু আগে বারবার আমি বললাম যে আমার সামনে দাঁড়িয়ে যদি স্ক্যান করতে হয় তাহলে সমস্যা নেই, কিন্তু কেউ যদি আমাকে অনলাইনে কিছু কিউআর কোড পাঠিয়ে স্ক্যান করতে বলে তাহলে আমাকে একটু সাবধান থাকতে হবে। কিন্তু সামনে দাঁড়িয়ে কেউ যদি আমাকে কোনো দোকানে স্ক্যান করতে বলে, সেটা এখন অবধি আমি কোনো রকম গন্ডগোল পাইনি। আচ্ছা, বেশ। ই কমার্স হলো, হোটেল বুকিংয়ের ব্যাপার হলো। রিসেন্ট টাইমসে ভারতবর্ষের খুব নামকরা ব্যক্তিত্ব কলকাতায় থাকেন, তার একটা বিষয় আমাদের নিউজেও চলে এসেছিল যে তার হোয়াটসঅ্যাপ হ্যাক হয়েছিল, এবং এই হোয়াটসঅ্যাপ হ্যাক হওয়াটা কিন্তু খুব বিপজ্জনক, কারণ আমাদের প্রত্যেকের হোয়াটসঅ্যাপেই শুধু নিজের তথ্য নয়, অনেক হু তাদের নাম্বারও থাকে, তাদের সঙ্গে আমাদের কথা আদান প্রদান ইত্যাদিগুলো থাকে। এই হোয়াটসঅ্যাপ হ্যাকিং থেকে বাঁচব কী করে? হোয়াটসঅ্যাপ হ্যাকিং কলকাতায় বোধহয় লাখখানেক মানুষের হয়েছে, মানে খুব ডেঞ্জারাস, খুবই ডেঞ্জারাস। কীরকম আমি বলছি, কি করে এটা, ধরুন আমি আমার এই মোবাইলটার মধ্যে হোয়াটসঅ্যাপ ইনস্টল করলাম, যেই ইনস্টল করলাম হোয়াটসঅ্যাপ আমাকে জিজ্ঞেস করলো তোমার নাম্বার কি। আমি আমার নাম্বার না দিয়ে আপনার নাম্বারটা দিয়ে দিলাম, ইমিডিয়েটলি আপনার কাছে একটা কোড যাবে। ওই কোডটা কোনোভাবে যদি আপনার কাছ থেকে আমি উদ্ধার করতে পারি, করে ওই কোডটা আমি যদি এখানে বসিয়ে দিতে পারি, তাহলে আপনার হোয়াটসঅ্যাপটা আমার মোবাইলে চালু হয়ে যাবে এবং আপনার মোবাইলে বন্ধ হয়ে যাবে। যে মুহূর্তে আমার মোবাইলে আপনার হোয়াটসঅ্যাপ চালু হয়ে যাবে, পুরো ব্যাকআপ থেকে হুড় করে সমস্ত চ্যাট আমার মোবাইলে চলে আসবে। আপনি কার সঙ্গে কি কথা বলেছেন, ফ্রেন্ড লিস্টে কে আছে, আপনার এখানে কি ডকুমেন্ট আপনি ট্রান্সফার করেছেন, ছবি দিয়েছেন, সমস্ত মোবাইলে চলে আসবে। আপনি ভাবুন কতটা ভয়ঙ্কর। আপনি কোনো আধার কার্ড, প্যান কার্ড, আপনি কোনো কাউকে একটা কনফিডেন্সিয়াল ছবি পাঠালেন, আপনার নিজের বাড়িতে বসে কোনো ছবি যেটা আপনি কাউকে দেখাতে চাইছেন না, সমস্ত তার মোবাইলে চলে এলো। এইবার সেইটা ইউজ করে সে ব্ল্যাকমেল করতে পারে, সে ফ্রড করতে পারে, সেখানে অনেক কিছু ক্ষতি করতে পারে। এইবার কি হচ্ছে, যে মুহূর্তে আপনার হোয়াটসঅ্যাপটা আমার এখানে চালু হয়ে গেল, এইবার চেইন রিয়াকশান আমি কি করছি দেখুন। আমি দেখে নিলাম যে আপনি এই বন্ধুর সঙ্গে চ্যাট করেন, আমি আরেকটা মোবাইল নিলাম, নিয়ে সেইখানে হোয়াটসঅ্যাপ ইনস্টল করলাম, করে ওই বন্ধুটার নাম্বারটা ওই হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিলাম। যেই পাঠিয়ে দিলাম ওইখানে ওই বন্ধুর কাছে একটা কোড চলে গেল। আমি সঙ্গে সঙ্গে এখানে হোয়াটসঅ্যাপে লিখে দিলাম, এই আমি না ভুল করে তোকে একটা কোড পাঠিয়ে দিয়েছি আর আমার এখান থেকে ডিলিট হয়ে গেছে,
তুই কি আমাকে একটু কোডটা পাঠিয়ে দিবি? বন্ধু ভাবছে যে আপনি পাঠিয়েছেন, অ্যাকচুয়ালি কিন্তু আপনার হোয়াটসঅ্যাপ এখন আমার কন্ট্রোলে, রাইট, আপনার কাছে আর কোনো কন্ট্রোলই নেই হোয়াটসঅ্যাপের। আমার থেকে আমি কনস্ট্যান্ট আপনার বন্ধুদের এই কোডগুলো পাঠাচ্ছি, যে আমাকে কোড ফেরত দিচ্ছে তার হোয়াটসঅ্যাপ হ্যাক হয়ে যাচ্ছে। এবং আমি একটা মোবাইলের দোকানে 200খানা মোবাইল সাজিয়ে রেখে দিয়েছি, সেখানে এক একটা মোবাইল এক একটা হোয়াটসঅ্যাপ কোড পড়ছে, সেইখানে শয়ে মানুষ সঙ্গে সঙ্গে প্রতারিত হয়ে যাচ্ছে। এই যে চেইন রিয়াকশানে একটা হোয়াটসঅ্যাপ থেকে আরেকটা হোয়াটসঅ্যাপ, এখানে কিন্তু একের পর এক হোয়াটসঅ্যাপ হ্যাক হয়ে যাচ্ছে। হোয়াটসঅ্যাপ হ্যাকিং এর কথা বললাম সন্দীপ বাবু, সলিউশন কি? মানে আমার হোয়াটসঅ্যাপ হ্যাক হয়ে গেছে, আমি বুঝতে পারলাম, সে নাহলে আপনার সঙ্গে আমার দীর্ঘদিনের বন্ধুত্ব আছে, ফোন করে বললাম বাঁচান, কিন্তু সাধারণভাবে আমরা সাধারণ মানুষ। হ্যাঁ, আমার কাছে প্রতিদিন ব্যাস মানে 20-25টা করে কল আসে, আমার হোয়াটসঅ্যাপটা হ্যাক হয়ে গেছে, উদ্ধার করুন। খুবই দুঃখের ব্যাপার, কারণ হোয়াটসঅ্যাপ হ্যাক হলে অনেক ইনফরমেশন বেরিয়ে চলে যায় হ্যাকারের কাছে। যে মুহূর্তে হোয়াটসঅ্যাপটা হ্যাক হবে, সঙ্গে সঙ্গে চলে যাবেন লোকাল পুলিশ স্টেশনে। লোকাল পুলিশ স্টেশনে গিয়ে একটা জিডি করবেন, জেনারেল ডায়েরি। ওই জিডিটাকে নিয়ে সঙ্গে সঙ্গে চলে যাবেন সাইবার সেলে। সাইবার সেলে গিয়ে জিডিটা যে মুহূর্তে জমা দেবেন, সাইবার সেল কিন্তু হোয়াটসঅ্যাপকে একটা লিঙ্ক পাঠাবে, একটা মানে মেসেজ করবে, আপনার হোয়াটসঅ্যাপটা কিন্তু সঙ্গে সঙ্গে রিকভার হয়ে যাবে। যে মুহূর্তে রিকভার হবে, হোয়াটসঅ্যাপে একটা সেটিং আছে, কি সেটিং আমি বলে দিচ্ছি। হোয়াটসঅ্যাপে ঢুকবেন, ঢুকে দেখবেন সেটিংটা আছে, সেটা উপর নিচে থাকতে পারে। সেটিংয়ে ঢুকে অ্যাকাউন্টসে ঢুকে 2 স্টেপ ভেরিফিকেশন বা 2 ফ্যাক্টর অথেন্টিকেশন, ওইখানে একটা পিন দিতে হয়। ওই পিনটা ইমিডিয়েটলি অ্যাক্টিভেট করে দিন। যে মুহূর্তে পিনটা অ্যাক্টিভেট করবেন, কালকে যদি কোডটা বেরিয়েও যায় তাও এই কাণ্ডটাও করতে পারবে না। তার মানে ওটা আমার 2 লেভেল আমার ওখানটায় সিকিউরিটি চলে এলো। আবার বলছি, হোয়াটসঅ্যাপ খুলবেন, সেটিংসে যাবেন, সেটিংসে গিয়ে অ্যাকাউন্টসে যাবেন, অ্যাকাউন্টসে গিয়ে 2 স্টেপ ভেরিফিকেশন। ওই 2 স্টেপ ভেরিফিকেশনে একটা পিন দেখবেন, ওটা টার্ন অন করা লেখা থাকবে, টার্ন অনে ক্লিক করবেন, করে ওখানে পিনটা দেবেন, 2বার চাইবে পিনটা, 2বার যেই পিনটা দিয়ে ওটাকে সেভ করে দেবেন, ওটা টার্ন অন হয়ে যাবে। এইটা কিন্তু অবশ্যই যারা হ্যাক হয়েছে, যারা হ্যাক হয়নি, এটা ইমিডিয়েট যদি করা থাকে, তাহলে এই গন্ডগোলটা কিন্তু আপনারা ফেস করবেন না। সন্দীপবাবু, ডিপ ফেক আমরা বেশ কিছুদিন ধরে শুনছি, ভীষণভাবে আসছে, এবং শেয়ার মার্কেট বা ট্রেডিংয়ের ক্ষেত্রে আমরা যেগুলো দেখছি যে বড় বড় বিজনেস টাইকুন, তাদের মুখ ব্যবহার করা হচ্ছে, তাদের ভয়েস ব্যবহার করা হচ্ছে, এবং সেখানে বলা হচ্ছে খুব কম সময়ের মধ্যে আপনি অতিরিক্ত বিরাটভাবে মুনাফা অর্জন করবেন এই শেয়ার বা ট্রেডিং করলে। এই বিষয়ে আপনার কি বক্তব্য? এখানে প্রচুর মানুষের টাকা চলে গেছে। কীরকম হয়, এগুলোর অনেকভাবে শুরু হয়। আমি 2-3টে উদাহরণ দিচ্ছি। এক, দেখবেন ফেসবুক বা ইনস্টাগ্রামে রিল দিচ্ছে যে ইনস্ট্যান্ট বড় লোক হও, বা ঠিক শেয়ার মার্কেটে ইনভেস্ট করো, বা তুমি কোনোদিন চাকরি করে বড় লোক হতে পারবে না, এরকম বিভিন্ন ধরনের প্রলোভন দেখায়। এটা এক দিক। আর একটা দিক হচ্ছে ওয়ার্ক ফ্রম হোম। দেখবেন প্রত্যেক মাঝে মাঝেই আপনার কাছে SMS আসে যে ওয়ার্ক ফ্রম হোম, আর্ন 4000 রুপিস, মাসে 4000 টাকা রোজগার করুন বাড়ি থেকে বসে বসে, বা মাসে 20,000 টাকা রোজগার করুন বাড়ি থেকে বসে বসে। কি করতে হবে? ওই ফেসবুক বা ইউটিউবে গিয়ে 2 জায়গাতে 3 জায়গাতে ক্লিক করতে হবে, একটা লিঙ্ক ক্লিক করতে হবে, একটা শেয়ার করতে হবে, একটা কমেন্ট করতে হবে। যে মুহূর্তে আপনি এই কাজটা করবেন, কত টাকা পাবেন? ফার্স্টে হয়তো বললো আপনি 200-300 টাকা করে শুধু এই কাজটা করার জন্য পাবেন। এবার মানুষ ভাবছে আমি যদি একটা ইউটিউবে ক্লিক করে যদি 400 টাকা পাই, আমার কি সমস্যা আছে, করে দিল করে। যে মুহূর্তে করলো, ও বললো যে হ্যাঁ ঠিক আছে, টাকা তো পেয়ে যাবেন। কি করতে হবে? আপনি একটা কাজ করুন, টেলিগ্রামটা ইনস্টল করে টেলিগ্রাম একটা চ্যানেল জয়েন করুন। ওখানে গিয়ে আপনি যখন প্রমাণটা দেবেন যে আপনি ক্লিক করেছেন, একটা ছবি তুলে আপনি ফেলবেন, ওখান থেকে টাকাটা রিলিজ হবে। ওই টেলিগ্রাম চ্যানেলটা হচ্ছে যত নষ্টের মূল। কারণ টেলিগ্রাম এমন একটা জিনিস যে কোনো পুলিশের সঙ্গে কোনো কিছু শেয়ার করে না। যত অপকর্ম এখন হচ্ছে সমস্ত টেলিগ্রাম চ্যানেলে হচ্ছে। টেলিগ্রাম চ্যানেলটায় যেই ঢুকবেন, দেখবেন ওখানে 100টা ছেলে ওখানে বসে খুব কথাবার্তা বলছে। কি বলছে? আরে আজকে আমি 4 লাখ দিলাম, আমার 6 লাখ হয়ে গেছে। কালকে আমি 4000 দিলাম, ওটা আমার 80,000 টাকা হয়ে গেছে। ওই 100টা লোকের মধ্যে আপনি হচ্ছেন একমাত্র ভিকটিম, বাকি 99টা জামতারার লোক নিজেদের মধ্যে অ্যাক্টিং করে যাচ্ছে। আপনি এবার ভাবলেন যে আরে এত লোক টাকা পাচ্ছে, তাহলে কি করা যায়?
আপনাকে বলে একটা সাইট দিচ্ছি, ওই সাইটে আপনি টাকাটা কিছু দিন, আপনার টাকাটা ডাবল করব। মানুষ টাকা দিয়ে দিচ্ছে এই ইকুইটি বা এইসব ভেবে ঠেবে। যে মুহূর্তে উইথড্র করতে যাচ্ছে টাকাটা, মানুষ টাকাটা দিচ্ছে দিচ্ছে দিচ্ছে, কখনো ভাবছে না একবার উইথড্র করে দেখি তো টাকাটা দেয় কি দেয় না। যে মুহূর্তে টাকাটা উইথড্র করতে যাচ্ছে বলছে আরে আপনারটা গন্ডগোল হয়েছে, এই উইথড্র করার জন্য একটা ভায়োলেশন হয়ে গেছে, একটা ট্যাক্সের ইস্যু হয়ে গেছে, আপনাকে আরেকটু টাকা দিতে হবে। ও আবার আরেকটু টাকা দিয়ে দিল, করতে করতে দেখা যাচ্ছে মানুষ 2 কোটি 3 কোটি টাকা দিয়ে দিয়েছে, মানে লোভে পড়ে, ওই যে নেশা হয়ে গেছে। আর ড্যাশবোর্ডের মধ্যে দেখাচ্ছে যে ওর টাকাটা কীরকমভাবে আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। ওটা যে নকল ড্যাশবোর্ড, অ্যাকচুয়ালি যে কোনো টাকার পেছনে নেই, ও টাকাটা অলরেডি বার করে ওরা তুলে নিয়ে বিদেশ চলে গেছে, একদম ট্রান্সফার করে দিয়ে। যা দেখাচ্ছে সমস্ত ফেক ড্যাশবোর্ড। এবার যখন ও বলবে না আমাকে উইথড্র করতেই হবে, সঙ্গে সঙ্গে ওকে কোনো কমিউনিকেশন বন্ধ, টেলিগ্রামের এই চ্যানেল থেকে আউট, ওর যে ড্যাশবোর্ড ছিল তার আইডি পাসওয়ার্ড আর কাজ করছে না, যেখানে ও ফোন করে বা চ্যাট করে কথা বলছে সেটাকে ব্লক করে দিয়েছে। আলটিমেটলি পুরো টাকাটা জলে। এরকম কিন্তু গত পরশু দিনও একজন এই কলকাতার মধ্যে রিপোর্ট করেছে 2 কোটি টাকা বেরিয়ে গেছে। তো এই যে ইনভেস্টমেন্ট ফ্রড, মানে এই ক্ষেত্রে আপনার অ্যাডভাইস কি থাকবে? কোনো রকম ইনভেস্টমেন্টের জন্যে অনলাইন কোনো অ্যাডভাইস নেবেন না, নাম্বার 1। নাম্বার 2, যে কোনো ইনভেস্টার যদি বলে যে আমার অ্যাডভাইজার টেলিগ্রাম চ্যানেলে বসে আছে, আপনি ওইখান থেকে ইমিডিয়েট পালিয়ে যান। টেলিগ্রাম চ্যানেলে কোনো ভালো লোক বসে নেই। যে লোক আপনাকে টেলিগ্রাম চ্যানেলে নিয়ে যাওয়ার চেষ্টা করবে সে 100 আউট অফ 100 ফ্রড। ওয়াসিম আকরাম শেখ বলছেন সুপার মানি, ভীম ইউপিআই, ক্রেড ইউপিআই, ফোনপে, গুগল পে এগুলো আমি ব্যবহার করি। এখান থেকে আমি কাউকে টাকা পাঠালে ক্যাশব্যাক পাই। এভাবে আমার অনেক ক্যাশব্যাক টাকা এসেছে। এই ক্যাশব্যাক টাকাগুলি কি না? নিরাপদ? ঠিক আছে, ক্যাশব্যাকের নিয়ে কোনো সমস্যা নেই যদি ঠিকঠাক ক্যাশব্যাকের আসে। কেউ যদি আপনাকে অজান্তে কোনো ক্যাশ আপনার অ্যাকাউন্টে ঢুকিয়ে দেয়, সেইটা ফেরত দেওয়ার চেষ্টা করবেন না। আর যদি ফেরত, ধরুন একটা 1 টাকা দিয়ে বললো যে আমি টাকাটা ভুল করে দিয়ে দিয়েছি, আপনি আমাকে একটু এই টাকাটা ফেরত দিন, করে আপনাকে আরেকটা লিঙ্ক পাঠিয়ে দিল। ওই লিঙ্কটা যে মুহূর্তে ক্লিক করবেন দেখবেন না তো 2 টাকা ফেরত দিতে গিয়ে 2000 টাকা বেরিয়ে গেছে। কিন্তু আমার একটা অ্যাকাউন্টের টাকা ব্যাংকে ঢুকেছে, আমি সেই টাকাটার সঙ্গে সঙ্গে, বড় সড়ো অ্যামাউন্ট হয়তো, ছোটো অ্যামাউন্ট হলে আমার মনে হয় ছেড়ে দেওয়া উচিত, কিচ্ছু হবে না। যদি বড় সড়ো কোনো অ্যামাউন্ট হয় তাহলে সঙ্গে সঙ্গে পুলিশে জিডি করে যে এই টাকাটা কিন্তু আমি জানি না, এটা কোথাকার ব্ল্যাক মানি আমার অ্যাকাউন্টে ঢুকে গেল, এবং তারপরে যদি কেউ ধমকিয়ে দেয় যে টাকাটা আমাকে দাও বা ওই ট্রান্সফার করে দাও, একদম কথা শোনা উচিত নয়। পুলিশের কাছে কমপ্লেন করা এবং পুলিশ যেরকম অ্যাডভাইস করছে সেই টাকাটা সেখানে ফেরত দেওয়া উচিত। ঘড়িতে সময় এগোচ্ছে, ঘড়িতে সময় বলছে রাত 10:19 হয়ে 39 সেকেন্ড। 100.1 FM গোল্ডে এই মুহূর্তে শুনছেন সঙ্গে স্পেশালিস্ট। প্রায় 1 ঘন্টা আমরা অতিক্রম করলাম। সঞ্জয় এবং রণজয় সঙ্গে রয়েছেন আমাদের সাইবার বিশেষজ্ঞ আজকে সন্দীপ সেনগুপ্ত। দারুণভাবে সন্দীপবাবু একদম হোটেল থেকে শুরু করে ই কমার্স থেকে শুরু করে আমাদের যে কিউআর কোড স্ক্যানিং থেকে শুরু করে বিভিন্ন বিষয়গুলো, যেগুলো নিয়ে আমাদের অনেক রকমের প্রশ্ন রয়েছে মনের মধ্যে এবং অনেক ধাক্কাও খেয়েছি আমরা এবং আমাদের সহনাগরিকরা, তিনি পথ বাতলে দিচ্ছেন আমরা কিভাবে চলতে হবে আগামী সময়। একটু সতর্কতার বোধহয় প্রয়োজন এসেছে এই সময়। ডিজিটাল অ্যারেস্ট এ সময় একটা খুব বড় থ্রেট। এবং আবার বলি, এই উৎসবের মরশুমে কিন্তু নিউজে উঠে এসেছে যে কলকাতা এবং আশপাশ অঞ্চলে বেশ কিছু মানুষ ডিজিটালি অ্যারেস্ট হয়েছে। ডিজিটাল অ্যারেস্ট বলতে ব্যাপারটা কি বোঝায়? মানুষের একটা ভয় আছে যে থানা থেকে বলছি শুনলেই না খুব মানুষ ভয় পেয়ে যায়, জানি না মানে কি পাপ করেছে, থানার পুলিশ শুনলে এত ভয় পায়। তো এই সাইকোলজিটাকে কাজে লাগিয়ে জামতারা প্রচুর পয়সা মানে লুটে নিচ্ছে। কীরকম? দুম করে একটা ভিডিও কল বা একটা কল চলে আসে, এখন আবার তো অটোমেটিক মানে আইভিআর ফেলে দিয়েছে, মানে ইন্টারেক্টিভ ভয়েস রেসপন্স। আপনার নামে একটা পার্সেল ধরা পড়েছে, যে পার্সেলের মধ্যে ড্রাগস আছে, আপনি ইমিডিয়েটলি আমাদেরকে এইখানে চলে আসুন এবং যোগাযোগ করুন, নইলে কিন্তু আপনার নামে একটা অ্যারেস্ট ওয়ারেন্ট চালু হবে। এবং সবচেয়ে মজা হচ্ছে আপনার নাম, আপনার অ্যাড্রেস, আপনার ফোন নাম্বার, ইমেল আইডি সব বলে দেবে, কারণ এগুলো সমস্তই পাবলিকলি আউট হয়ে গেছে। মানে আপনার যদি এক্ষুনি মোবাইল নাম্বারটা আমাকে দেন, আমি কিন্তু বলে দেবো আপনি থাকেন কোথায়, আপনার অ্যাড্রেস কি বাড়ির, আপনার আধার কার্ড, প্যান কার্ড, অনেক ইমেজ, এগুলো সব ইন্টারনেটে ফ্লোট করছে, কারণ কোনো না কোনো জায়গায় হ্যাক হয়ে গেছে।
এবার এত অ্যাকিউরেট ইনফরমেশন দিয়ে দেয় যে মানুষ ভয় পায় যে এটা সত্যি কি পুলিশ, এত জানলো কি করে আমার সম্বন্ধে। এবং তখন ধমকি দিতে শুরু করে যে আপনি কি ইমিডিয়েট আসছেন না আসছেন না। কি বলে, 1, কুরিয়ারে ধরা পড়েছে, 2, আপনার নামে অনেকগুলো আধার কার্ড জমা পড়েছে, 3, আপনার নামে অনেকগুলো ভোটার আইডি কার্ড জমা পড়েছে, আপনার পাসপোর্টে কিছু গন্ডগোল ধরা পড়েছে, আপনার নামে একাধিক সিম কার্ড ধরা পড়েছে। এইরকম প্রচুর অদ্ভুত অদ্ভুত সমস্ত স্টোরিগুলো বলে। আপনি ইমিডিয়েট চলে আসুন, নাহলে টাকা দিন, আমরা এখানেই ব্যাপারটা ফয়সালা করে নেব। মানুষ ভয় পেয়ে ভাবতে পারবেন না 3 কোটি 4 কোটি টাকা খেপে খেপে ইনস্টলমেন্টে দিয়ে দিয়েছে। ইনফ্যাক্ট এমন লোক হয়েছে যে ডিজিটাল অ্যারেস্ট করার পর ওকে 7 দিন বাড়ি থেকে বেরোতে দেয়নি ধমকি দিয়ে যে আপনি একদম যাবেন না, এক্ষুনি অ্যারেস্ট হবেন, বেরোলেই অ্যারেস্ট হয়ে যাবেন, আপনার নামে কিন্তু সমন জারি করা আছে। এই পুলিশ কোনো দিন ফোন করে এরকম ধমকি দেয় না, ঠিক কোনো দিন দেয় না, ভিডিও করেও দেয় না। এখন ভিডিও করে ধমকি দিচ্ছে, এবং ভিডিওটা আপনাকে আমি দেখাবো, এরকম একটা ভিডিও ক্লিপিংস আমার কাছে আছে। আপনি ভাবতেই পারবেন না যে এই লোকটা পুলিশ না, ইউনিফর্ম পরে বসে পেছনে পুরো পুলিশের একটা সেট তৈরি করে পুরো একটা ঘর বানিয়ে এত কনভিনসিংলি ব্যাপারটা বলছে, এত কনফিডেন্টলি ব্যাপারটা বলছে, এবং দেখে সত্যিই মানে মনে হচ্ছে পুলিশের কোনো বড় অফিসার, মানে একটা খুব ভালো অ্যাক্টার অ্যাকচুয়ালি। মানুষ ভয় পেয়ে যাচ্ছে। যখনই এরকম কল আসবে সঙ্গে সঙ্গে কেটে দেবেন, ব্লক করে দেবেন। কোনো দিন পুলিশ আপনাকে ভিডিও কল করবে না, এমনি কল করে ধমকি দেবে না। এটা পুলিশ নিজেরাই বলছে, আমি পুলিশের সঙ্গে কাজ করি, তারা বারবার বলছে অনলাইন বা ফোন বা চ্যাট এ কখনো ধমকি শুনবেন না। ডিজিটাল অ্যারেস্টের একটা অন্য ভার্সন আছে, আর এটা আরও ডেঞ্জারাস। কীরকম ভার্সন? এত অবধি আপনাকে বলছিল আপনার সঙ্গে এরম হয়েছে, এটা উল্টো বলছে। কীরকম? আপনার বাচ্চা ধরুন বাড়িতে নেই, ফোন এলো, আপনার বাচ্চাকে আমরা থানায় অ্যারেস্ট করে নিয়ে গেছি, মারপিট করছিল অথবা ড্রাগস নিয়ে ধরা পড়েছে, আমরা থানায় নিয়ে গেছি, এক্ষুনি অ্যারেস্ট করে নেব, আপনি টাকা দিন, নইলে কিন্তু আমরা ছাড়বো না। এত অবধি ঠিক আছে। এরপরে বলছে বাচ্চার সঙ্গে কথা বলুন। আপনি যখন কথা বলছেন, আপনি অবিকল বাচ্চার গলা শুনতে পাচ্ছেন ওভার দ্য ফোন। সেই হয়তো কাঁদছে, মা বাঁচাও, বাবা বাঁচাও, আমাকে এখান থেকে ছাড়িয়ে নিয়ে যাও। এইটা কিভাবে করছে? ওই বাচ্চাটার কোনো রিল ওরা খুঁজে পেয়েছে। এখন তো সবাই ইনস্টাগ্রামে রিল, আমারও রিল তৈরি হচ্ছে। ওই রিল থেকে ওরা ডিপ ফেক, মানে আপনি ডিপ ফেক মানে একদম আমার গলা আমার ভিডিও বানিয়ে দেবে অবিকল একই রকম, এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে। এখন এরকম অনেক সাইট আছে, একটা ডিপ ফেক ভিডিও তুলে দিন, দিয়ে টেক্সটে লিখে দিন, ও ওই ভিডিওতে লিপসিং করে ওই টেক্সটটা বলে দেবে। ও আপনি যখন ফোনে কথা বলছেন বা হোয়াটসঅ্যাপে দেখছেন, ও আপনার বাচ্চার ভিডিওটা প্লে করে দিচ্ছে এবং বাচ্চার গলায় বলছে, বাচ্চার সঙ্গে লিপসিং করছে। এই জায়গাটা খুব ডেঞ্জারাস জায়গায় চলে গেছে। আপনি যখন আপনার নিজের বাচ্চার ভিডিও দেখতে পারবেন, তখন আপনার কিন্তু মাথা কাজ করা বন্ধ করে দেবে। এখানে সলিউশন কি? ওইখানে ওইটাকে ধরে রেখে, জাস্ট ওকে এনগেজ রেখে আরেকটা ফোন থেকে সেই বাচ্চাটাকে ফোন করা, কোথায় আছিস, তাকে ট্রেস করা, তাকে জাস্ট কল ব্যাক করা বা কল করা। যে মুহূর্তে কল করবে ধরা পড়ে যাবে বাচ্চাটা কিচ্ছু হয়নি, ও একদম ঠিকঠাক আছে, ও বলবে তোমার কোনো ব্যাপারই না, আমি এখানে বসে আছি। সেই সময় একজন গার্জিয়ানের মাথা ঠিক রাখাটা হচ্ছে সবথেকে বড় ব্যাপার। মাথা কাজ করছে না, টাকা দিয়ে দিচ্ছে। কেননা ও ভাবতেই পারছে না যে আমি বাচ্চার সঙ্গে কথা বলছি, ভিডিওতে দেখতে পাচ্ছি, সে আমার সঙ্গে উত্তর দিচ্ছে, আমার ওকে গলা চিনি, মুখ চিনি, বাট এটা ফেক। দ্যাট ইজ কল্ড ডিপ ফেক, অ্যান্ড দ্যাট ইজ অ্যাডভান্স ভার্সন অফ ডিজিটাল অ্যারেস্ট। ঠিক। একজন ফোনে আছেন, নমস্কার। হ্যাঁ নমস্কার। হ্যাঁ আমি বলছি যে আমি আগে দুটো কোশ্চেন করেছিলাম, আমি মহেশতলা থেকে দেবাশিস বলছি। এক হচ্ছে যে ধরুন কোনো আমার একটা রিলেটিভ, সে একটা ছেলে, সে একজনকে ভালোবাসতো, প্রেম করেছে, এটার উত্তর দেওয়া হয়ে গেছে। একটাই অনুরোধ, যারা মানে ফোন করছেন একবারই আসবেন, কারণ আমাদের প্রচুর বন্ধুরা অপেক্ষা করে থাকেন ফোনে এবং মেসেজে। যারা আসবেন একবারই আসবেন। আমাদের বন্ধু মেসেজে কেউ আছেন, মেসেজ এসে পৌঁছেছে, একটু মেসেজের দিকে দেখা যেতে পারে। কিছুদিন আগে আমার হোয়াটসঅ্যাপে কিছু মেসেজ এসেছিল এবং সেখানে নিউ প্রাইভেসি সেটিং এই নিয়ে একটা লিঙ্ক থাকে। আমি যদিও ওই লিঙ্কে ক্লিক করিনি। এই বিষয়টা বোধহয় অনেকেরই বিষয় থাকে যে বিভিন্ন লিঙ্ক এসে থাকে এবং সেখানে কি করা যেতে পারে, সেটা নিয়ে যদি আপনি একটু আলোকপাত করেন। এখানে আমি একটু অন্য প্রসঙ্গে থেকে এখানে চলে আসছি।
প্রথম হচ্ছে এসএমএস। এখন যখন এসএমএস আসে দেখবেন ওর লাস্টে একটা পিএসজি দেওয়া থাকে, পি ফর প্রমোশন, এস ফর সার্ভিস, জি ফর গভর্নমেন্ট। এসএমএস একদম টপে দেখবেন কোথা থেকে এসছে, ধরুন আকাশবাণী, আকাশবাণী হাইফেন এস মানে সার্ভিস মেসেজ এসছে। আচ্ছা, এইচডিএফসি হাইফেন এস সার্ভিস মেসেজ এসছে। যদি কোনো মেসেজ কোনো মোবাইল নাম্বার থেকে আসে তাহলে সেটা কিন্তু সন্দেহজনক। মানে ওইখানটায় যে শর্টকোডগুলো থাকে, এখন সব শর্টকোডে মেসেজগুলো পাঠায়, উপরে কিন্তু বাধ্যতামূলক গভর্নমেন্ট বলে দিয়েছে যে তুমি যখন কাউকে কোনো এসএমএস পাঠাবে সেই এসএমএসের পেছনে এসপি আর জি লিখে দেবে। উইদাউট এসপি বা জি যদি কোনো আমার কাছে ডাইরেক্ট কোনো মোবাইল নাম্বার থেকে আসে আর বলে আমি ভোডাফোন থেকে পাঠিয়েছি, ডাহা মিথ্যে কথা, তার মানে ওটা ফেক এসএমএস। একইভাবে আমাকে কাছে যদি কোনো একটা এসএমএস আসে যে তুমি এই লিঙ্কে ক্লিক করো, আমার মনে হয় ওটাকে ইগনোর করাটাই সবচেয়ে ভালো জিনিস, সবচেয়ে ভালো জিনিস। আপনি যেরকম বললেন এরকম মেসেজের কথা বলি, যে ইলেকট্রিসিটির ক্ষেত্রে প্রায়শই এরকম মেসেজ প্রচুর এসেছে। আমরা এর আগে অনুষ্ঠান করেছি, সেখানেও আমরা পেয়েছি যে এই ব্যাপার রাত্রির বেলা 9:30 সময় আপনার ইলেকট্রিসিটি কানেকশন ডিসকানেক্টেড হয়ে যাবে, আপনি সঙ্গে সঙ্গে এই নাম্বারে যোগাযোগ করুন, আপনার যা পেন্ডিং রয়েছে সেগুলো। যদি এটা জেনুইন সিএসসি থেকে আসতো একদমই, তাহলে ওখানে লেখা থাকতো উপর দিকে সিএসসি হাইফেন এস সার্ভিস, কিন্তু এই মেসেজগুলো আসছে মোবাইল নাম্বার না, ডাইরেক্ট মোবাইল নাম্বার থেকে আসছে। ঠিক, তার মানে ওটা ফেক। যদি ওই এস বা ওই শর্টকটগুলো না থাকে ওটা কোনোদিন ঠিকঠাক হতে পারে না। আমার অনেকগুলো জিনিস আছে, আমার অনেকগুলো টপিক আছে, আমার মনে হয় একটা একটা করে আমি বলতে থাকি। ঠিক ঠিক। আচ্ছা, একটা ফোন রয়েছে। হ্যাঁ, নমস্কার। হ্যালো, আমাদের সঙ্গে বন্ধু রয়েছেন 22488085-এ। হ্যালো, হ্যাঁ নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ নমস্কার, হ্যাঁ আমি আসানসোল দিয়ে বলছিলাম। কার সাথে কথা বলছি আমরা? শ্যামলেন্দু সুর। হ্যাঁ বলুন। বলছি দাদা, আমি ছোট ফোন ইউজ করি, মানে কিপ্যাড ফোন আর কি। আমার 63 বছর বয়স, ঠিক আছে, স্মার্টফোন ইউজ করি না। তো আমার সমস্ত ব্যাংক অ্যাকাউন্ট নম্বর ওই মোবাইলের সাথে দেয়া আছে, আমার কি কোনো ভয়ের ব্যাপার আছে? হ্যাঁ আছে, আছে। আমি কেন, আপনার হয়তো 50% কম আছে, কিন্তু নেই বলতে পারবো না। আমি দু একটা এক্সাম্পল, যেহেতু ফিচার ফোন ইউজ করেন, অ্যান্ড্রয়েড করেন না, কারণ আমি বলে দিচ্ছি কি কি ভয় আছে। আপনি যদি একটা নাম্বারে কল করলেন, ধরুন আপনাকে কেউ বললো যে আপনি একটা এরকম *120 বা এরকম 124 দিয়ে একটা নাম্বারে কল করুন, মিস কল দিন। যে মুহূর্তে মিস কল দেবেন দেখবেন আপনার কলটা ডাইভার্সন মানে কল ডাইভার্ট অন হয়ে গেছে। কল ডাইভার্ট অন হওয়া মানে তারপরে আপনার মোবাইলে কোনো আর কল ঢুকবে না, হ্যাকারের মোবাইলে আপনার কলটা অটোমেটিক ডাইভার্ট হয়ে যাবে। তারপরেও কি করবে, ও ব্যাংক ভেরিফিকেশন করে ব্যাংকের যে কলটা আসবে সেটা আপনার মোবাইলে না আসে ওর মোবাইলে চলে যাবে, এবং ও ওই ব্যাংক ভেরিফিকেশন করে সেখান থেকে কিন্তু আপনার ব্যাংকের টাকাটা বার করে নিতে পারে। সুতরাং অ্যালার্ট হওয়াটা বেশি ইম্পর্টেন্ট। আপনি জাস্ট স্মার্টফোন ইউজ করছেন না তার মানে এই নয় যে আপনি 100% ইমিউন, হয়তো 60-70% ইমিউন। এবং এই বিষয়টাই মানে কল ব্যাক না করা বা লিঙ্ক না খোলা, এগুলো বোধহয় আমাদের একটু নজর রাখতে হবে। কারণ এখন আমরা যেহেতু ভারতবর্ষ ডিজিটাল ইন্ডিয়া এবং সেই সুযোগ সুবিধা আমরা সকলেই নিচ্ছি, আমাদের অনেক কাজ অনেক সহজতর হয়ে গিয়েছে। এটাও মানে একটা খুব মারাত্মক ফ্রড হয়, আমার মনে হয় সেগুলো মেনশন করা, যেহেতু টাইম খুব কম। হ্যাঁ, প্রথম ফ্রড যেটা মারাত্মক এখন হচ্ছে সেটা হচ্ছে ম্যাট্রিমনি সাইটে। ঠিক, ম্যাট্রিমনি সাইটে আমি এখন খুব ঘন ঘন খবর পাচ্ছি প্রচুর ফেক অ্যাকাউন্ট তৈরি করেছে। মানে ফেক অ্যাকাউন্ট মানে কি, হয়তো একটা লোক অ্যাকাউন্ট বানিয়েছে, নিজের ছবি দিয়েছে কি অন্যের ছবি দিয়েছে, দিয়ে 10টা মেয়ের সঙ্গে সে কথা বলছে, এত অবধি কোনো সমস্যা নেই। 10টা মেয়ের সঙ্গে কথা বলে 10টা মেয়েকে এত সুন্দর বন্ধু বানিয়ে নিল, তারপরে বলল আমি খুব ব্যবসা ক্ষতি হয়ে গেছে, আমি কোনো একটা এয়ারপোর্টে ফেসে গেছি, বা আমার কোথাও পকেট মানি হয়ে পিক পকেট হয়ে গেছে, তুমি কি আমাকে 10,000 টাকা পাঠাতে পারবে ইমিডিয়েটলি? 30, 40, 50, 1 লাখ, 2 লাখ, 3 লাখ টাকা মেয়েদের কাছ থেকে বার করে নিচ্ছে। এবং যখন বার করছে এর সঙ্গে 10-15টা মেয়ের থেকে হয়তো 1 লাখ টাকা বার করলো, 15 লাখ টাকা নিয়ে তারপর সে অ্যাকাউন্টটা ডিলিট করে দিয়ে চলে গেল। মেয়েগুলো দেখছেও না যে ওই অ্যাকাউন্টটা হয়তো সে ওভার দ্য ফোন কথা শুনেছে, এবার ওভার দ্য ফোন যখন কথা বলেছে সে হয়তো হোয়াটসঅ্যাপেই কল করছে। হোয়াটসঅ্যাপে ইজিলি ফেক নাম্বার দিয়ে কল করা যায়,
মানে আমার কোনো নাম্বারই নেই, আমি কোনো সার্ভিস প্রোভাইডারের কাছ থেকে নাম্বার নেইনি, কিন্তু আমার একটা ভ্যালিড নাম্বার হোয়াটসঅ্যাপে চালু করা যায়। কী করা যায় বলছি না, তাহলে আরও বেশি চুরি বেড়ে যাবে, বাট করা যায়। তো ও যখন কলটা করছে, ওর উচিত ছিল কোনো একটা ল্যান্ডলাইন নাম্বার থেকে লোকটাকে বলা কল করো, যে ল্যান্ডলাইন নাম্বারে ইজিলি ট্রেস ব্যাক করা যায়, অথবা তুমি আমার সঙ্গে ভিডিও কলে আসো বা সামনাসামনি একবার দেখা করো। এইটা না করে ও কিন্তু টাকা দিয়ে দিচ্ছে, এবং ম্যাট্রিমনি সাইটে কিন্তু মারাত্মক ফিনান্স ফ্রড হচ্ছে, মানে টাকার ফ্রড হচ্ছে, জাস্ট যে ধোকা দিচ্ছে এরকম ব্যাপারটা নয়। সুতরাং ম্যাট্রিমনি সাইটে যদি প্রথম আলাপেই মাস দুয়েকের মধ্যে কেউ টাকা চায়, বুঝবেন একদম জেনুইন, একদম কিন্তু অর্গানাইজড ক্রাইম। এটা 1 নম্বর। নাম্বার 2, একটা মারাত্মক ক্রাইম এখন হচ্ছে, সেটা হলো ব্যাংকের ক্রেডিট কার্ড নিয়ে। কীরকম? অনেক মানুষ বিদেশে ভ্রমণ করে, বিদেশে যখন ভ্রমণ করে তার ক্রেডিট কার্ডে ইন্টারন্যাশনাল ট্রানজ্যাকশনটা চালু রাখে। সেটা নেটফ্লিক্সের জন্যও হতে পারে, সেটা কোনো বিদেশে কেনাকাটির জন্যও হতে পারে, বা আমার হয়তো ছোট ছেলে মেয়ে বিদেশে পড়াশোনা করছে। তো এইখানে দাঁড়িয়ে কিন্তু আমার যদি ইন্টারন্যাশনাল ট্রানজ্যাকশন আমি অ্যাক্টিভ করে রাখি ক্রেডিট কার্ডে, মারাত্মক প্রবলেম হবে। কারণ ইন্টারন্যাশনাল ট্রানজ্যাকশানে ওটিপি লাগে না, পিন লাগে না। মানে আমি ক্রেডিট কার্ড যখন কোথাও ব্যবহার করছি, আমার কাছে একটা ওটিপি আসে, ওটিপিটা দেওয়ার পরই টাকাটা বেরোয়। এটা ইন্টারন্যাশনাল ট্রানজ্যাকশানে হয় না। আপনি amazon.com-এ কোনদিন যদি কেনাকাটি করেন, .in-এ না, .com-এ বা কোনো বিদেশি সাইটে, মানে ইন্ডিয়ার বাইরে যে কোনো সাইটে যদি কেনাকাটি করেন, আপনি ক্রেডিট কার্ডের নাম্বার, নাম, এক্সপায়ারি ডেট আর সিভিভি নাম্বার, এই 4টে দেবেন, দেখবেন সঙ্গে সঙ্গে আপনার ডেবিট হয়ে গেছে। কোনো ওটিপিও চায় না, পিনও চায় না। যদি কেউ ওই কার্ডের দুপাশে ছবি তুলে রাখতে পারে, সেই কার্ড কিন্তু পুরো খালি করে দেবে। রাত্রিবেলা ঘুমোতে যাবেন, সকালে উঠে দেখবেন পুরো কার্ড খালি হয়ে গেছে। সুতরাং যারা ইন্টারন্যাশনাল ট্রানজ্যাকশন অ্যাক্টিভ রাখছেন, তারা একদম অ্যামাউন্টটা ছোট করে রাখুন, যাতে ম্যাক্সিমাম হয়তো 5,000-6,000 টাকা লস হতে পারে। অথবা যখন ব্যবহার হচ্ছে না, ওটাকে ডিঅ্যাক্টিভ, মানে আমারই ধরুন ইন্টারন্যাশনাল ট্রানজ্যাকশন বন্ধ করা আছে, প্রত্যেক 3 দিন অন্তর কেউ একটা অ্যাটেম্প নেয় এবং ডিক্লাইন হয়। কেন ডিক্লাইন হয়? বিকজ আমি ইন্টারন্যাশনাল ট্রানজ্যাকশনটা ডিঅ্যাক্টিভেট করে রেখেছি। যখন দরকার পড়ে অন করি, ট্রানজ্যাকশনটা করি, সঙ্গে সঙ্গে বন্ধ করে দিই। নইলেই কিন্তু ওখানটাকে বড়সড় একটা ক্ষতি হওয়ার চান্স আছে। এটা কিন্তু মারাত্মক ডেঞ্জারাস। আচ্ছা, এই যে আপনি বললেন না, তো রীতিমতো ভয় করে, মানে ব্যাংকের ক্রেডিট কার্ড থেকে হচ্ছে, তাহলে ধরুন আমাদের সর্বত্র তো আধার নম্বর দেওয়া রয়েছে, আধার ছাড়া তো এখন কিছু হয় না। সুপ্রিম কোর্টের একটা রুল আছে যে কোনো প্রাইভেট এন্টিটি আপনাকে আধার কার্ড চাইতে পারে না, আদার দ্যান মেবি টেলিকম অ্যান্ড ব্যাংক, আর আপনি যেখানে চাকরি করছেন। ম্যাক্সিমাম লোক আমরা দেখেছি আধারকে যখন কোনো হোটেলে যাচ্ছে, সে গভর্নমেন্ট আইডি প্রুফ চায় হোটেলে, যেই প্রুফ চায় সবার আগে গিয়ে আধার কার্ডটা দিয়ে দেয়। আধার কার্ড কিন্তু একদমই দেওয়া উচিত নয়। কী দেওয়া উচিত? ওর লাগবে একটা ফটো আর অ্যাড্রেস, যেটা আমার ভোটার আইডি কার্ডে আছে, যেটা আমার ড্রাইভিং লাইসেন্সে আছে, যেখান থেকে কোনো ফ্রড হওয়ার কোনো চান্সই নেই। কিন্তু মানুষ সবার আগে যখন আধার কার্ডটা দিয়ে দিচ্ছে, ওই আধার কার্ডটা ব্যবহার করে আপনি যদি গুগলে সার্চ করেন, দেখবেন আধার এনেবেলড পেমেন্ট সিস্টেম বলে গভর্নমেন্টের একটা স্কিম আছে। এখন যে কোনো এটিএমে গিয়ে দেখবেন থাম ইমপ্রেশন দেওয়ার একটা জায়গা আছে। তো আধার কার্ড আর থাম ইমপ্রেশন, এই দুটো ব্যবহার করে 10,000 টাকা আপনার অ্যাকাউন্ট থেকে তোলা যায় উইদাউট এনি পিন অর ওটিপি। এটাকে বলে AEPS। এবার আমি যদি আধার কার্ডটা পেয়ে যাই আপনার, আর যদি আপনার থাম ইমপ্রেশনটা মানে ফিঙ্গারপ্রিন্ট যদি পেয়ে যাই, তাহলে 10,000 টাকা আমি যখন তখন তুলে নেবো আপনার অ্যাকাউন্ট থেকে, আপনি থামাতেই পারবেন না। সুতরাং আধার কার্ডটাকে কিন্তু প্রথমত দেওয়া উচিত নয়। আর নাম্বার 2, দেখবেন আপনার বাড়ির আশেপাশে আধার সেবা কেন্দ্র আছে, ওই আধার সেবা কেন্দ্রে গিয়ে অথবা আধার অ্যাপ ডাউনলোড করে অথবা মাই আধার সাইটে গিয়ে আধার আর বায়োমেট্রিককে লক করুন। আধার আর বায়োমেট্রিককে যদি লক করা হয়, তাহলে আপনার নামে কেউ সিম কার্ড তুলতে পারবে না। ম্যাক্সিমাম যে ফ্রড হয়, আপনার KYC দিয়ে সিম কার্ডটা তুলে নেয়। যদি আমি আধারকে লক করে রাখি, তাহলে আপনি যদি লক করে রাখেন, তাহলে আপনার KYC দিয়ে কেউ সিম কার্ড তুলতে পারবে না। এবং এখানে অনেক রকম ফ্রড কিন্তু বন্ধ করা যায় জাস্ট আধার আর বায়োমেট্রিককে লক করে দিয়ে। এইটা কিন্তু আমার মনে হয় সবার করা উচিত।
এবং আরেকটা ব্যাপার আছে, এই যে আধার, এই আধার এবং বায়োমেট্রিক লক করার সঙ্গে সঙ্গে, এবং এটা আপনি যেরকম বললাম আধার সেবা কেন্দ্রে গিয়ে আপনি এই কাজগুলো করছেন, এই আধারটা যতটা কম আপনার এক্সপোজ করা যায়। এবার এটা এক্সপোজ কী করে করছে, প্রপার্টি ডকুমেন্ট থেকে আধার কার্ড আর ফিঙ্গারপ্রিন্ট মানে হাতের ছাপ এই দুটোকে তুলে নিচ্ছে, তুলে নিয়ে 10,000 টাকা ব্যাংকের অ্যাকাউন্ট থেকে বার করে দিচ্ছে। এটা ইসলামপুর থেকে হচ্ছিল। আচ্ছা, এবার একটা গ্যাংকে ধরেছে পুলিশে, কিন্তু ধরার পরে কি হয়েছে, এবার গ্যাং যখন একটা কাণ্ডটা করেছে, এটা ওর সঙ্গে আরও 10টা গ্যাং তুলে নিয়েছে ব্যাপারটা, যে সম্ভব এটা করা। সুতরাং এটার সবচেয়ে ভালো উপায় হচ্ছে আধার আর বায়োমেট্রিককে লক করা। এবং সেকেন্ড পয়েন্ট হচ্ছে, একটা সাইট আছে ট্যাফকপ, TAFCOP, ট্যাফকপ, এটাও গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার সাইট, সঞ্চার সাথী। ট্যাফকপ সাইটে গিয়ে যে মুহূর্তে খুলবেন ও একটা বক্স দেখাবে, ওই বক্সে আপনি মোবাইল নাম্বারটা দেবেন, মানে নিজের মোবাইল নাম্বারটা। ওই গভর্নমেন্ট সাইট আপনাকে বলে দেবে যে আপনার KYC ব্যবহার করে কটা সিম কার্ড অ্যাক্টিভেট করা হয়েছে। এটা মাসে অন্তত একবার চেক করা উচিত, কেননা জামতারা গ্যাং কী করে, আপনি যে মোবাইল শপ থেকে গিয়ে সিম কার্ডটা তুলেছেন, ওই KYC দিয়ে আরও 3-4টে সিম কার্ড তুলে ওখান থেকে ফ্রড করা শুরু করে। জামতারা কোনোদিন নিজের মোবাইল থেকে ফ্রড করে না, আপনার KYC দিয়ে আপনার নামে সিম কার্ড তুলে ফ্রড করবে। যে মুহূর্তে আমি আধার এবং বায়োমেট্রিককে লক করে দেবো, জামতারা আপনার নামে সিম কার্ড তুলতে পারবে না। 2, ট্যাফকপে গিয়ে যে মুহূর্তে আমি চেক করব, আমি জেনে যাব যে আদৌ কিছু অলরেডি অ্যাক্টিভ হয়ে পড়ে আছে কিনা। যদি কিছু অ্যাক্টিভ থাকে, ওই সাইটের মধ্যে 3টে অপশান আছে, আই নো দিস নাম্বার, সেকেন্ড আই ডু নট নিড দিস নাম্বার, 3 আই ডু নট নো দিস নাম্বার। আই নো দিস নাম্বার মানে আমি ব্যবহার করছি, আমার নাম্বার। আই ডু নট রিকোয়ার দ্য নাম্বার মানে হচ্ছে আমি একসময় ব্যবহার করতাম, এখন আমার লাগবে না, ব্লক করে দাও। আর আই ডু নট আন্ডারস্ট্যান্ড বা আই ডু নট রেকগনাইজ দিস নাম্বার মানে ফ্রড নাম্বার। ইমিডিয়েট পুলিশ ওটাকে তুলে নিয়ে ইনভেস্টিগেট চালু করে দেবে। ওই সাইট থেকে ডাইরেক্টলি করে দেওয়া যায়, ওখানে অপশনটা দেওয়া আছে। বেশ, আমাদের ফেসবুকে যেমন প্রচুর প্রশ্ন আসছে, অনেকে কমেন্ট করছেন যে অনুষ্ঠান খুব ভালো লাগছে, অত্যন্ত ইনফরমেটিভ। ফোনও আসছে এদিকে, ফোনটা একটু নিই। হ্যাঁ, নমস্কার। হ্যাঁ নমস্কার। হ্যাঁ, আমি শঙ্কর বাগ বলছি, মশাট, হুগলি থেকে। প্রশ্নটা বলুন। হ্যাঁ স্যারকে নমস্কার। নমস্কার। আমার প্রশ্ন হচ্ছে, আমার যখন ফেসবুক আছে, ফেসবুকে দেখা যাচ্ছে বর্তমানে আমি নতুন কোনো ফ্রেন্ড করে আসছে, আমি অ্যাক্টিভ করতে পারছি না, কিন্তু অ্যাক্টিভ অনেকে মেসেজে লিখছে যে তার কোনো প্রোফাইলে ফটো নেই, বলছে আপনি অ্যাক্টিভ করুন। বর্তমানে আমাকে বলছে তোমার সঙ্গে আমার অনেক দিনের বন্ধুত্বের সম্পর্ক ছিল, আমার কাছে কিছু টাকা ধার দিতে পারবে কি, আমার একটা নাম্বার পাঠাচ্ছি, এরকম ধার দিন। এরকম বলতে গেলে এখন ধার দিতে হচ্ছে, কিন্তু বর্তমানে আর ফেরত দিচ্ছে না, এরকম কিছু কলও আসছে, বর্তমানে আমাকে ফোন করে ডিস্টার্বও করা হচ্ছে। এইটার জন্য একটু বললে ভালো হয়। নমস্কার। দেখুন, আপনি টাকা কেন কাউকে অচেনা লোককে ফেরত দেবেন? এবং ইনফ্যাক্ট যদি আপনার চেনা জানা কোনো বন্ধুর প্রোফাইল থেকেও আসে, মোস্ট লাইকলি সেটা হয়তো বন্ধুর ফেক প্রোফাইল। আপনি বন্ধুকে ফোন করে জিজ্ঞেস করুন যে সত্যিই কি তুই আমার কাছ থেকে ধার চেয়েছিস। দেখা যাবে বন্ধু বলবে না, আমি তো চাইনি। কারণ ফেসবুকে প্রত্যেকটা মানুষের 3-4টে জামতারা ফেক প্রোফাইল বানানো আছে, আমারও আছে। আপনি যদি আমার নামেও সার্চ করেন দেখবেন আমার নামে একটা অ্যাকাউন্ট আছে, এবং সেখানে কনস্ট্যান্ট টাকা চাইছে, জাকুজি করছে। এবার আমি প্রথমেই বলে দিয়েছি, কাউকে যদি টাকা দিতে হয় আমাকে জিজ্ঞেস করো যে আমি সত্যিই টাকা চেয়েছি কিনা, এবং 100% আমি কোথাও টাকা চাইনি। সুতরাং ডেফিনেটলি এই সমস্ত অ্যাকাউন্ট থেকে যদি রিকোয়েস্ট আসে সেগুলোকে ব্লক করে দিন এবং ফেসবুককে রিপোর্ট করে দিন। আপনি একটু আগেই যে কথা বললেন সন্দীপবাবু, আশা করি নাজির হোসেন বিশ্বাস একই প্রশ্ন করতে চেয়েছে, জানতে চেয়েছে আধার কার্ড নিয়ে। সব জায়গায় নাম্বার দেওয়া কি, আধার কার্ড দেওয়া ঠিক কি ঠিক নয়, আশা করছি তিনি উত্তর পেয়ে গিয়েছেন আগেই সন্দীপবাবু যে আরেকটা করতে পারেন, আধার মাস্ক আধার কার্ড পাওয়া যায়, মানে আধার কার্ডের মাস্কিং করে রাখা, ওখানে পুরো আধার কার্ডটা দেখায় না, জাস্ট নিকটবর্তী আধার সেবা কেন্দ্র আছে, গুগল সার্চ করে দেখুন, 1-2 কিলোমিটারের মধ্যে পাওয়া যাবে। সেখানে গিয়ে বলুন আমাকে একটা মাস্কিং করা আধার কার্ড দিন, আর নাম্বার 2 আমার আধার আর বায়োমেট্রিক লক করে দিন। 5-10 মিনিট লাগবে, আপনি অনেক সিকিউর হয়ে যাবেন। আমার মনে হয় এগুলো আমাদের সবার মানে করে নেওয়াটা উচিত, কারণ এখন যেভাবে ফ্রডুলেন্ট অ্যাক্টিভিটি বাড়ছে। সংঘমিত্রা ঘোষ কাকিনাড়া থেকে বলছেন, অনলাইন জব কি টোটালি ফ্রড? 90% ফ্রড। এবার আপনি নিজের রিস্কে করবেন,
স্পেশালি যদি অনলাইন জব আপনাকে বলে টেলিগ্রাম চ্যানেলে নিয়ে যাওয়ার চেষ্টা করে, তাহলে 100% ফ্রড। ঠিক। আদারওয়াইজ চেষ্টা করতে পারেন, যতক্ষণ না টাকা দিতে বলছে ততক্ষণ ঠিক আছে। যদি টাকা আসে তাহলেও কিন্তু গন্ডগোল আছে, কোনো চুরির টাকা আপনার কাছে পাঠিয়ে দিচ্ছে। সন্দীপবাবু, এখানে আরেকটা কথা, আপনি যেটা বললেন, যদি টাকা ধরুন আমি যখন আর্ন করব সেই সময় আমি তো দিচ্ছি না, মানে আপনার কথা অনুযায়ী আপনাকে যতক্ষণ না দিতে বলছে ঠিক আছে অনলাইন জবের ক্ষেত্রে, আমি ধরুন টাকাটা আর্ন করব, আমি একটা কাজ হলো সেখানে আমাকে বলা হলো যে 20,000 তুমি পাচ্ছ, তোমার ক্রেডিট হবে, তুমি অ্যাকাউন্ট নাম্বার দাও বা কি, সেই ক্ষেত্রে আমার করণীয়টা কি হবে বা সেটা কতটা সেফ হবে? অনেক গন্ডগোল হতে পারে। প্রথম আমাকে যে 20,000 টাকাটা দিচ্ছে সেটা যে চুরির টাকা না বুঝবো কি করে? সেটা তো এরম হতে পারে যে ও আমাকে বললো যে আপনাকে আমি 20,000 টাকা দেবো, আমার কমিশন হচ্ছে সেখানে 10,000 টাকা। আমি ভাবলাম কোনো সমস্যা নেই, আমি তো সামান্য কিছু কাজ করেছি, তার জন্য 20,000 টাকা আমার পাওয়ার কথা না, আমি 4,000 টাকা পেলেই খুশি হয়ে যেতাম। আমাকে 10 দিচ্ছে, 10 ওকে আমার কমিশন দিতে হচ্ছে। কিচ্ছু না, ও 20,000 টাকা কারো কাছ থেকে চুরি করেছে, আমার অ্যাকাউন্টটা ঘুরিয়ে 10,000 টাকা হোয়াইট করে নিয়ে বার করে নিয়ে চলে গেল। মাঝখানে গন্ডগোল কি হলো, ওই যে কাছ থেকে চুরি হয়েছে সে যখন পুলিশে কমপ্লেন করলো, পুলিশ আমাকে নিয়ে টানাটানি শুরু করে দিল। এরমও হতে পারে, যেটা এখন হচ্ছে, ব্যাংকে লিয়েন হচ্ছে। লিয়েন মানে ওই টাকাটা ব্লক হয়ে যাচ্ছে। প্রচুর ব্যবসায়ী আপনি জিজ্ঞেস করে দেখুন, তাদের টাকা কোথা থেকে এসছে তারা জানে না, হয়তো সামান্য টাকা এসছে, সেই টাকাটা কিন্তু তার জন্যে অ্যাকাউন্টটা ব্লক হয়ে গেছে। এবার এখানে একটা মজার ব্যাপার আছে, অনেক ব্যবসায়ী বলে আরে আমি তো মাত্র 20,000 টাকা ওর কাছ থেকে পেয়েছি, আমি জানি না কি ব্যাপার আছে, কিন্তু আমার 3 লাখ টাকার অ্যাকাউন্ট পুরো ব্লক করে দিয়েছে। এটা ভুল। ভুল কেন? যে মুহূর্তে এটা আরবিআই বলে দিয়েছে যে টাকাটা নিয়ে ডিসপিউট হবে শুধু সেইটাই ব্লক করতে পারবে, পুরো অ্যাকাউন্ট ব্লক করতে পারবে না। ও যদি কালকে গিয়ে কোর্টে চলে যায় বা আরবিআইকে কমপ্লেন করে ব্যাংকের নামে, সঙ্গে সঙ্গে অ্যাকাউন্টটা কিন্তু আবার খুলে যাবে। কিন্তু যে টাকাটা নিয়ে ডিসপিউট আছে, হতেই পারে যে ওই টাকাটা হয়তো চুরির টাকা ওখানে ঢুকিয়েছে। এবার চুরির টাকা কিন্তু বুঝতে পারবেন না। কীরকম, ধরুন আপনাকে আমি একটা পেমেন্ট করলাম, আমার কাছে টাকা এসছে চুরির টাকা, আমিও জানি না, কিন্তু ওরা ওই যে আমার কাছে চুরির টাকা এসছে সেখান থেকে আমি আবার আপনাকে পেমেন্ট করলাম, আপনি আবার ওনাকে পেমেন্ট করলেন, এই পর 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 সব অ্যাকাউন্টগুলো ব্লক হতে থাকবে। এইটা একটা ভয়ঙ্কর গন্ডগোল ঘটছে ইদানিং কালে, প্রচুর ব্যবসায়ী এটা নিয়ে হ্যারাস হচ্ছে। এর সঙ্গে আমি যুক্ত করি আপনি যেটা বললেন, এবার ধরুন সেই টাকাটা কোনো ব্যাংক অ্যাকাউন্ট পাঠাতে হবে বা ইউপিআইতে কোথাও পাঠাতে হবে, সেই ক্ষেত্রে পাঠানো হলো, তো ফার্দার ব্যাংক অ্যাকাউন্ট বা ইউপিআই এর ক্ষেত্রে সে তো পেয়ে যাচ্ছে অ্যাকাউন্টটা, সেই ক্ষেত্রে পরে সেটাকে নিয়ে কোনো সমস্যা করতে পারে? যে মানুষকে চেনেন না তার কাছ থেকে টাকা আপনি রিসিভ করবেন কেন? নাম্বার ওয়ান, আপনাকে আমি টাকা দিয়ে দিলাম 50,000 টাকা, আপনি 25,000 টাকা রেখে বাকিটা আমাকে আবার ট্রান্সফার করে দিন আরেকটা অ্যাকাউন্টের মধ্যে, আমি আপনাকে এটা অফার দিলাম, আপনি ভাবলেন আমি একদম হঠাৎ করে আকাশ থেকে আমি 25,000 টাকা পেয়ে যাচ্ছি। এই লোভটা করাটাই তো গন্ডগোল। এই টাকাটা তো পুরো চুরির টাকা। এই টাকা তো আপনার অ্যাকাউন্ট ঘুরিয়ে আমি তুলে নিয়ে অন্য অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিলাম, এবং তাতে কি হলো, আপনার হ্যারাসমেন্ট হলো। ওই টাকাটা আপনি কোনোদিন পাবেন না। ওই 25,000 টাকা কালকে লিয়েন হয়ে যাবে, শুধু 25 নয়, পুরো 50,000 টাকা লিয়েন হবে। আপনি তার মধ্যে 25,000 টাকা আজ থেকে ট্রান্সফার করে দিয়েছেন, তার মানে আপনার 25,000 টাকা যেটা পড়ে আছে প্লাস আপনার নিজের 25,000 টাকা, এই দুটোই ব্লক হয়ে গেল। মানে আপনি পুরো -25,000 ঢুকে গেলেন। এই গন্ডগোলগুলো হচ্ছে। আননোন সোর্স থেকে টাকা রিসিভ করবেন না, রিসিভ করলে পুলিশে গিয়ে জিডি করুন, পুলিশের অ্যাডভাইস নিন আমি কি করব। যদি জিডি হয়ে যায় তাহলে কিন্তু আপনি এই বিপদের মধ্যে পড়বেন না। আচ্ছা, অন্য একটা প্রশ্ন করি, এই মাঝে মাঝে মোবাইল কোম্পানিগুলো অফার করে না এক্সচেঞ্জ অফার? আমার পুরনো মোবাইলটা, আমি মনে করছি আমার মোবাইলটা 4 বছর 5 বছর পুরনো হয়ে গেছে, আমি এক্সচেঞ্জ করব। এই সময় আমার যে কোম্পানির মোবাইল ছিল তারা অফার করলো, আমি দোকানে গেলাম, তার অফারটা নিলাম, আমি 2-4 হাজার টাকাটা সেভিংও হলো। ইজ ইট সেফ? এখানে দুটো পার্ট আছে, একটা হচ্ছে মোবাইল, একটা হচ্ছে মোবাইলের মধ্যে আমার একটা স্লটের মধ্যে আমি কোনো এক্সট্রা মেমোরি ঢুকিয়েছি, অথবা এটাও হতে পারে যে মোবাইলটা আমি কোনো সার্ভিস সেন্টারে দিয়েছি যেখানে পুরো ডেটা শুদ্ধ মোবাইলটা দিয়ে দিচ্ছি, রাইট? ভয়ঙ্কর ভয়ঙ্কর সমস্ত ফ্রড হচ্ছে। কীরকম? মোবাইলটা যখন সার্ভিস সেন্টারে দিচ্ছি, আমার মোবাইল থেকে ব্যাকআপ নিয়ে মোবাইলটাকে কিন্তু ফ্যাক্টরি রিসেট করে দেওয়া উচিত, নইলে কি হবে, ও পুরো মোবাইলটার ডেটা ও নিজে একটা ব্যাকআপ তুলে নেবে। ব্যাকআপ তোলার পর সেখানে কন্ট্যাক্টাস আছে, সেখানে বিভিন্ন ছবি আছে, আমার কনফিডেন্সিয়াল ডকুমেন্ট আছে, সেইগুলোকে নিয়ে নয় ফ্রড করবে, নয় কিন্তু ব্ল্যাকমেল করবে।
এটা কার কার সঙ্গে হতে পারে? মোবাইলে হতে পারে, ডিজিটাল ক্যামেরা সার্ভিস সেন্টারে হতে পারে, রাইট? কারণ ওর মধ্যেও প্রচুর ছবি আছে। আমি ভাবছি ছবিটা তো আমি ডিলিট করে দিয়েছি, কিন্তু ডিজিটাল ফরেন্সিক টুল দিয়ে খুব সহজে ওই ছবিটাকে আবার উদ্ধার করা যায়। ডেটা রিকভারি টুল দিয়ে উদ্ধার করা যায়, খুব সোজা। এরকম প্রচুর টুল গুগল থেকে পাওয়া যেতে পারে। তার মানে আমি যদি কোনো ডিভাইস দিয়ে দিই কোনো জায়গাতে, মানে কোনো একটা সার্ভিস সেন্টারে দিলাম বা আমি কোনো এক্সচেঞ্জ অফারে দিলাম, খেয়াল রাখতে হবে ডেটা কিন্তু ডিলিট হয় না। কি করে করতে হয়? ডেটা একমাত্র ডিলিট হয় যদি ডেটাটাকে আমি নতুন ডেটা দিয়ে ওভাররাইট করি। তার মানে কি, আমার যে মেমোরিটা আছে সেটাকে আমি খালি করে দিলাম, খালি করার পর নতুন কোনো গার্বেজ ডেটা দিয়ে সেটাকে আমি ওভাররাইট করে দিলাম। এইটাকে বলে ডেটা সিকিওর ইরেজ টুল। যেমন একটা টুল আছে ডিব্যান, DBAN, ডিব্যান। এরকম প্রচুর টুল আছে মার্কেটে। আমি কি করব, টুলটা ইনস্টল করব, করে ওইটাকে দিয়ে মোবাইলটার উপর চালিয়ে দেবো। যেই চালিয়ে দেবো সঙ্গে সঙ্গে ও ওটাকে ফার্স্টে ইরেজ করবে, ডেটা তখনও আছে, তারপর নতুন ডেটা ওর মধ্যে ভরে দেবে, মানে গার্বেজ ডেটা, সেটা আগের ডেটাটাকে একদম মানে একদম মুছে দেবে। তখন ওটা কিন্তু সিকিওর যে কোনো এক্সচেঞ্জের জন্যে। এবং আমার যদি সার্ভিস সেন্টারে দিতে হয় তাহলেও কিন্তু আমি ওটাকে ব্যাকআপ নেব, নিয়ে আমি ইরেজ করব। একমাত্র মোবাইলের যে এমনি মেমোরিটা আছে, ন্যাচারাল মেমোরিটা, সেইটা ফ্যাক্টরি রিসেট করলে ঠিক হয়ে যায়। কিন্তু আমি যদি তার মধ্যে কোনো নতুন কোনো একটা মানে এক্সটেন্ডেড মেমোরি স্লটে কোনো মেমোরি কার্ড ঢুকিয়ে দিই, তাহলে কিন্তু ফ্যাক্টরি রিসেট করলে যাবে না। তাহলে আমার যত কার্ড আছে সব, মানে মেমোরি, অ্যাডিশনাল মেমোরিগুলো সব মোবাইল থেকে সরিয়ে মোবাইলটাকে যদি আমি ফ্যাক্টরি রিসেট করি, মোবাইল ক্লিন। যদি ডিজিটাল ক্যামেরা বা পেন ড্রাইভ বা এরম টাইপের কিছু হয়, তাহলে কিন্তু ওই টুল ইউজ করে ডেটা ওভাররাইট করে তবেই নিয়ে যাওয়া উচিত। নইলে কিন্তু ওই ডেটা চুরি হতে পারে, ব্ল্যাকমেল হতে পারে, বা আমার ডেটা লিকেজ হতে পারে। সন্দীপবাবু, অনেক ক্ষেত্রে আমরা দেখি যে বাইরের রাস্তায় ওয়াইফাই কানেকশন অ্যাভেলেবেল এবং সেটা অনেকেই কিন্তু সেটা অ্যাকসেপ্ট করেন। তার কি কোনো রকম প্রতিক্রিয়া হতে পারে ভবিষ্যতে, খারাপ কিছু? পাবলিক ওয়াইফাই যদি হয়, পাবলিক ওয়াইফাই দিয়ে আমি সার্ফিং করতে পারি, মানে যেখানে পাসওয়ার্ড দিতে হবে না। ইউটিউব সার্ফিং করলাম, সিনেমা দেখলাম, কোনো সমস্যা নেই। কিন্তু পাবলিক ওয়াইফাই দিয়ে যদি আমি আইডি পাসওয়ার্ড দিয়ে কোথাও লগ ইন করি, সেটা জিমেল হতে পারে, ফেসবুক হতে পারে, বা আমার কোনো ব্যাংকিং ট্রানজ্যাকশন হতে পারে, সেইটা কিন্তু অ্যাভয়েড করা উচিত। এটার আরেকটা গল্প আছে, হোটেল। মানুষ হোটেল গিয়ে ফার্স্টেই হোটেলের ওয়াইফাইটাই আমরা বেশিরভাগ ক্ষেত্রেই করে থাকি, কিন্তু আমাদের তো আনলিমিটেড ডেটা মোবাইলে, কেন আমার হোটেল ওয়াইফাই লাগবে? আমার মোবাইলে আনলিমিটেড ডেটা আছে, জাস্ট ওটা ফ্রি বলে আমাকে ওটা ব্যবহার করতে হবে, যেখানে আমার পুরো মোবাইলটাই আমার আনলিমিটেড ডেটা ফ্রিতে দিয়ে দিচ্ছে, মানে আমার ওটা অলরেডি প্যাকেজের মধ্যে আছে। আমি কিন্তু কোনো ওয়াইফাইতে কানেক্ট করি না, কোনো ওয়াইফাইতে কানেক্ট করি না, একমাত্র আমার নিজের মোবাইল ওয়াইফাই ছাড়া। এইটা খুব ইম্পর্টেন্ট। মানে নাম্বার হোটেল বা এয়ারপোর্ট কোথাওই ওয়াইফাই ইউজ করেন না? আমার যেখানে একদম কানেকশন পাচ্ছি না, সেখানে আমি আগে দেখে নিই ওটা সিকিউরড কিনা, তবে আমি ব্যবহার। সেটা কি করে বুঝবেন? সেটা কি আছে, ভালো ভালো হোটেলে আপনি দেখবেন ওখানটায় আপনার 2-3 রকম অথেন্টিকেশন হয়। আপনাকে একটা আইডি পাসওয়ার্ড দিতে হবে। তা সত্ত্বেও আমি বলছি, আমি যদি একটা ওয়াইফাইয়ের মধ্যে থাকি, আমি ধরুন হ্যাকার বসে আছি, আপনি ওই ওয়াইফাইটা কানেক্ট করেছেন, আপনি আর আমি কিন্তু একটাই ওয়াইফাইয়ের জোনের মধ্যে আছি, দ্যাট ইজ আ ট্রাস্টেড জোন। সেইখানে আপনি কোন সাইটে যাচ্ছেন, কি মোবাইল ব্যবহার করছেন, কোন অপারেটিং সিস্টেম ইউজ করছেন, সব কিন্তু আমি টের পেয়ে যাব। তার টুল আছে, আমি কিন্তু বার করে নেব। সুতরাং আমি যে হোটেল ওয়াইফাইটা ব্যবহার করছি, সেইটা প্রথমত হোটেলেরই ওয়াইফাই কিনা। আমি না ওটা কাণ্ড করেছিলাম, আমি ধরো একটা হোটেলে গেছি, হোটেলের সমস্ত গ্রাউন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, এরকম সব ওয়াইফাই বানানো থাকে। আমি একটা ফ্রি লিখেই দিয়েছি, হোটেলের নাম দিয়ে একটা ফ্রি, যেই দিয়েছি ফ্রি, 10টা লোক কানেক্ট করেছে। আর যেই কানেক্ট করেছে আমি দেখতে পাচ্ছি ওরা কী করছে, সমস্ত ওদের অ্যাক্টিভিটিগুলো সমস্ত আপনার স্নিফিং টুল দিয়ে। এইটা কিন্তু এক্সপেরিমেন্টাল হয়েছিল একটা, কিন্তু এইটা কিন্তু ডেঞ্জারাস। তো এই পাবলিক ওয়াইফাইতে আপনি যদি সার্ফিং করেন কোনো সমস্যা নেই, যদি পাসওয়ার্ড যে মুহূর্তে দেন তাহলে কিন্তু গন্ডগোল আছে। আরেকটা ব্যাপার আছে, এটা আরও ডেঞ্জারাস। তুমি ওয়েব সিরিজ দেখো, রিল দেখো, এই পর্যন্ত ঠিক আছে, ব্যাস। বাড়ির যে ওয়াইফাই, কোনোদিন পাসওয়ার্ড পাল্টাই না। ওই পাসওয়ার্ডটা যদি স্ট্রং পাসওয়ার্ড না হয়, তাহলে কিন্তু গন্ডগোল আছে। কেন?
ওই পাসওয়ার্ডটা যদি কেউ ভেঙে ঢুকে যায় তাহলে সে আমার এই ঘরের ওয়াইফাইয়ের মধ্যে সবসময় সে স্নিফিং করছে। তার মানে আমার বাড়ির যে ওয়াইফাই সেই পাসওয়ার্ডটা আমাকে 6 মাস অন্তর পাল্টানো উচিত, এবং ভেন্ডার যে পাসওয়ার্ডটা ইনস্টল করে দিয়ে গেছে সেটা না রেখে আমার একটা কমপ্লেক্স পাসওয়ার্ড দেওয়া উচিত। কমপ্লেক্স পাসওয়ার্ড মানে কি, 13টা ক্যারেক্টার আছে, তার মধ্যে ক্যাপিটাল লেটার, স্মল লেটার, নাম্বার, #, এই যত রকম আমি ঢুকিয়ে দেবো তত ওটাকে ক্র্যাক করা ডিফিকাল্ট হয়ে যাবে। এইটা খুব ইম্পর্টেন্ট। আরও কী করতে পারি, যদি একটু টেক সেভি হয় তাহলে যে ওয়াইফাইটা আমার ওখানে আছে তো কোনো রাউটার লাগানো আছে, ওই রাউটারটার মধ্যে ম্যাক বাইন্ডিং হয়, দেখবেন অপশান আছে ম্যাক বাইন্ডিং। ওই ম্যাক বাইন্ডিং যদি চালু করে দিই, আমার যে সমস্ত ডিভাইসের ম্যাকগুলো চেনে, মানে একবার অ্যাপ্রুভ করে দিয়েছি, সেটা ছাড়া ও আর কাউকে ওখানে লগ ইন করতে দেবে না। তো ম্যাক বাইন্ডিং করা যায়। আরও কি করা যেতে পারে, ওখানে যদি কেউ 3বার 4বার ভুল পাসওয়ার্ড দেয়, অ্যাকাউন্টটা টেম্পোরারি লক করা যেতে পারে, সেটাকেও এনেবল করা যেতে পারে। আরেকটা খুব মারাত্মক জিনিস যেটা আমি সবাইকে বলি করতে, জিমেল, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, ইউটিউব, হোয়াটসঅ্যাপ সব জায়গায় 2 ফ্যাক্টর অথেন্টিকেশন চালু করা। এইটা যদি না হয় ওই অ্যাকাউন্টটা আজ বাদে কাল হ্যাক হবেই হবে। মানে হোয়াটসঅ্যাপের ক্ষেত্রে যেটা বলছিলেন, যেটা আমি হোয়াটসঅ্যাপে দেখালাম যে ওটা সেটিংসে গিয়ে, একদম। অ্যাকাউন্টসে গিয়ে 2 ফ্যাক্টর, একই জিনিস ফেসবুকে আছে, একই জিনিস আপনার জিমেলের মধ্যে আছে। তাহলে এইগুলোকে যদি আমি অ্যাক্টিভেট না করি 2 ফ্যাক্টর অথেন্টিকেশন, তাহলে কিন্তু আমায় কেউ বাঁচাতে পারবে না। তো 2 ফ্যাক্টর অথেন্টিকেশন ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এইগুলো কিন্তু যদি মাথায় থাকে মোটামুটি আমার মানুষ সিকিউর। জাহ্নবী রায় ফেসবুকে প্রশ্ন করেছেন, ফোনে এমন কিছু ইনস্টল করে রাখা যায় যেটা অটোমেটিক্যালি ম্যালিশিয়াস লিঙ্ক বা স্টেগানোগ্রাফি অ্যাটাচমেন্টকে কোয়ারেন্টাইন করে দেবে বিফোর আই ক্যান ক্লিক অন দ্যাট? যে কোনো অ্যান্টিভাইরাস ফ্রি হোক পেইড হোক মোবাইলে ইনস্টল করতে পারেন, কিন্তু আবার আমি বলছি মোবাইলকে সুরক্ষিত রাখা আপনার নিজের দায়িত্ব। কেন, আজকে যখন আমি একটা অ্যাপে ওটিপি আসে, সেই ওটিপিটা কিন্তু আমি আর হাতে লিখি না, একটা ক্লিক করে দিই, অটো ফিল আপ হয়ে যায়। তার মানে প্রত্যেকটা অ্যাপকে কিন্তু আমি ওটিপির পারমিশন দিয়ে রেখেছি। আমি যখন একটা অ্যাপ ইনস্টল করছি, আমার কতগুলো গোল্ডেন রুল আছে। কি, অ্যাপ স্টোর, প্লে স্টোর ছাড়া আমি কোনো অ্যাপ ইনস্টল করব না, নাম্বার 1। যখন কোনো অ্যাপ ইনস্টল করব আমি দেখে নেব ওর কতগুলো রিভিউ আছে, কতগুলো রেটিং আছে, রিভিউতে কোনো নেগেটিভ রিভিউ আছে কিনা। নাম্বার 3, অ্যাপ যখন আমি ইনস্টল করব আমি দেখে নেব কি কি পারমিশন চাইছে। যদি এক্সেসিভ পারমিশন চাই, ক্যামেরা পারমিশন চাইছে, মাইক্রোফোনে পারমিশন চাইছে, আমি কেন একটা অ্যাপকে এতগুলো পারমিশন দেব? যদি কালকে অ্যাপটা কোনোভাবে কম্প্রোমাইজ হয় তাহলে তো ওই অ্যাপের মাধ্যমে আমার পুরো মোবাইলটার কন্ট্রোল হ্যাকাররা তুলে নেবে। এবং যদি আমি ওকে ইনস্টল করে থাকি, কালকে ওই মোবাইলের সেটিংসে গিয়ে আমি পারমিশনগুলো সরাতে পারি, সরিয়ে দেখব যে অ্যাপটা কি কাজ করছে। যদি আমার অ্যাপটা মাইক্রোফোন, আমার ক্যামেরার পারমিশন ছাড়া কাজ করে, গুড এনাফ, আমি ইউজ করব, আমি তো পারমিশন সরিয়ে দিয়েছি। যদি পারমিশন সরিয়ে দিই তাহলে অ্যাপটা ব্যবহার করব, কিন্তু ও আমাকে কিন্তু স্পাই করতে পারবে না, ও কিন্তু আমাকে ইনফরমেশন অ্যাক্সেস করতে পারবে না। তো এই স্টেপগুলো ফলো করা উচিত। আমাদেরই বন্ধু সংযুক্তা, সেও আমাদের আসছে, সে প্রশ্ন করেছে ম্যাক বাইন্ডিং কিভাবে করা যায়। ম্যাক বাইন্ডিংটা বললেন বলে একটুখানি google.com আছে, google.com এ সার্চ করুন, এখানে বহাতে বসলে 12টা পেরিয়ে যাবে। তো ম্যাক হচ্ছে MAC। আপনার যে রাউটারটা আছে ওই রাউটারে গুগল বা ChatGPT-তে সার্চ করুন যে এই রাউটারে আমি কিভাবে ম্যাক বাইন্ডিং করব, হাউ টু ডু ম্যাক বাইন্ডিং ইন দিস রাউটার, ও স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবে। আর একটা বিষয় যে এটিএম এর পিন, যেটা কিন্তু ভীষণভাবে ইম্পর্টেন্ট, এবং বিভিন্ন মানুষের কাছে বিভিন্ন রকম ধারণা রয়েছে এই এটিএম এর পিন চেঞ্জ নিয়ে। সেটা কি খুব ফ্রিকুয়েন্টলি করা প্রয়োজন, নাকি সেটা খুব সিক্রেটলি আমি যদি মেনটেন করতে পারি তাহলে সেটাই যথেষ্ট? মাসে 6 মাসে একবার করলে ভালো পিনগুলোকে, কারণ পিন কোথা থেকে বেরোচ্ছে, মানে আমরা বিভিন্ন রকমের এটিএম ফ্রড দেখেছি। সবচেয়ে বাজে রকম ফ্রডটা কীরকম হয়েছে দেখুন, হিট সেন্সার ক্যামেরা নিয়ে এটিএম এর বাইরে দাঁড়িয়ে আছে, যখন ও ক্লিক করছে ওর আঙ্গুলের যে হিটটা, সেই সেন্স থেকে ও হিট সেন্সিং ক্যামেরা দিয়ে তুলে নিচ্ছে বাইরে দাঁড়িয়ে। এইটা আমরা এক্সট্রিম ফর্ম অফ এটিএম পাসওয়ার্ড ক্র্যাকিং দেখেছি। তারপরে সেইখান থেকে যদি কোনোভাবে ওইটা ও পেয়ে যায়, ওই কার্ডটা
বা কোনো যদি ক্লোন করতে পারে, সেখান থেকে কিন্তু পিনটা, অনেক সময় এখন এটিএম পিন দিয়েও ট্রানজ্যাকশন হয়, বিভিন্ন ই কমার্স সাইটেও এটিএম পিন দিয়ে ট্রানজ্যাকশন হয়, এইভাবে কাণ্ডগুলো। সুতরাং আমার মনে হয় 6 মাসে একবার পাসওয়ার্ড চেঞ্জ করাটা খুব জরুরি, যে কোনো পাসওয়ার্ড। আরও বাজে দেখুন, আজকে সিসিটিভি পাসওয়ার্ড আমি ম্যাক্সিমাম মানুষকে দেখেছি ভেন্ডার লাগিয়ে দিয়ে গেছে সিসিটিভিটা, সেটা অ্যাডমিন 1 2 3 4 সেভাবেই রেখে দিয়েছে, কোনোদিন চেঞ্জ করে না পাসওয়ার্ড সিসিটিভির। শুধু তাই নয়, সেই সিসিটিভিটা সে মোবাইলে দেখতেও পায়। তাহলে সে যদি মোবাইলে দেখতে পায়, তাহলে আমি কেন পাবো না? তার সেই পাসওয়ার্ডটাকে তো একটা ডিফিকাল্ট পাসওয়ার্ড এমন দেওয়া উচিত যেটা আমার পক্ষে গেস করা সম্ভব না বা ব্রুট ফোর্স করা সম্ভব না। আদারওয়াইজ একটা সিকিউরিটির ক্যামেরা, সেটা তো তার সিকিউরিটির কাউন্টার প্রোডাক্টিভ হয়ে যাবে। এক জায়গায় জুয়েলারি একটা দোকানে চুরি হয়েছিল অনেক বছর আগে, তো আমি টেলিভিশনে গিয়েছিলাম, তো আমার একটা প্রশ্ন হয়েছিল যে জুয়েলারির দোকানে চুরির সঙ্গে আমার কী সম্পর্ক, সাইবারের লোক। দেখা গেল ওই জুয়েলারির দোকানের সিসিটিভিটাকে হ্যাক করেছে, করে যখন অ্যাকচুয়াল চোরেরা গিয়েছে, হ্যাকার বলে দিচ্ছে যে চাবিটা ডান দিকে আছে, টাকাটা বাঁ দিকে আছে, এবং 5 মিনিটের মধ্যে খালি করে দিয়ে বেরিয়ে চলে গেছে। তো ম্যাক্সিমাম লোক ওখানে যে সিসিটিভি লাগিয়ে রেখে দিয়েছে বাড়িতে, সেই সিসিটিভিটা যদি পাসওয়ার্ডটা সুরক্ষিত আমি বারবার চেঞ্জ করি, মানে 6 মাসে চেঞ্জ করা, বা ভেন্ডারের অরিজিনাল পাসওয়ার্ডটা পাল্টে দেওয়া, বা পাসওয়ার্ডটা ডিফিকাল্ট পাসওয়ার্ড করা যদি না করি, তাহলে কিন্তু ওই সিসিটিভিটাই বাইরের লোক আমাকে দেখছে, সেটা খুব সমস্যা। একদম শেষ মুহূর্তে একটু বলি যে মোবাইলে এমন কিছু ইনস্টল করা যেতে পারে কি, যাতে আপনার যে লিঙ্কগুলো, ম্যালিসিয়াস লিঙ্ক, সেগুলোকে আগে থেকে ডিটেক্ট করা যায়? জাহ্নবী রয় জানতে চেয়েছেন। যে কোনো অ্যান্টিভাইরাস যেগুলো মোবাইলের জন্য আছে, ওগুলো যদি আপনি ইনস্টল করে রাখেন, ওগুলোই আপনাকে বলে দেবে। আরেকটা যে যাওয়ার একটা জিনিস আমি বলে দিই, লোন ফ্রড। ম্যাক্সিমাম মানুষ 800টার উপর চাইনিজ অ্যাপ আছে, এগুলো চাইনিজ কিন্তু লেখা নেই, মানুষ মানে আমরা জানি বলে বলছি, এগুলো চাইনিজ অ্যাপ। এরা ইনস্ট্যান্ট লোন দেয়, মানে আপনি অ্যাপটা ইনস্টল করবেন, আপনাকে 5,000 টাকা লোন দিয়ে দেবে। এবার মানুষ খুব মজা পেয়ে যায় যে এইটা আমি ইনস্টল করলেই 5,000 টাকা পেয়ে যাব। যে মুহূর্তে ওই অ্যাপটা ইনস্টল করবেন, ও পুরো মোবাইলটা কম্প্রোমাইজ করে নেবে। 5,000 টাকা আসুক বা না আসুক, ইউ আর ডেড। এবং তারপরে কি হচ্ছে, ওই কন্ট্যাক্টাস তুলে নিচ্ছে, আপনার পুরো অ্যাড্রেস বুক তুলে নিচ্ছে, নিয়ে তাদেরকে ধমকি দিচ্ছে যে আপনি লোন নিয়েছেন, ওদেরকে গ্যারান্টার বানিয়ে। এরম যদি কখনো কেস হয়, ইমিডিয়েটলি পুলিশে কমপ্লেন করুন, ওই জিডি ছবি নিয়ে হোয়াটসঅ্যাপ, ফেসবুক সব জায়গায় স্ট্যাটাসে দিয়ে দিন যে লোন ফ্রডে আমি ভিকটিম, আমি কোনো লোন নেইনি, নইলে কিন্তু সোশ্যালি বয়কট হয়ে যাবে। ঘড়ির কাঁটা বলছে আর 1 মিনিটও সময় নেই। সন্দীপবাবু, আপনাকে মানে পুজোর পরেই টেনে আনলাম, এবং বিষয়টা আমরা রেখেছিলাম সাইবার বিপদও আপনি, এখন দেখছি আপনি শুধু না, আমরা দুজন। একদমই তাই, এবং দেখতে দেখতে এত কিছু জানলাম, তাও মনে হচ্ছে যে আরো অনেক কথা বাকি রয়ে গেল আমাদের কাছেও। অবশ্যই পরে কোনোদিন আমরা আবার কথা বলবো সন্দীপবাবুর সঙ্গে। যেভাবে আমাদের প্রশ্ন এসেছে ফেসবুকে, যেরকম ভিউয়ারশিপ হয়েছে, সব মিলিয়ে বলি ধন্যবাদ জানানো একটু কি বলবো বাতুলতাই, তবু ধন্যবাদ, আনুষ্ঠানিক ধন্যবাদ জানাই, মোস্ট ওয়েলকাম। এবং আবার কোনো একটা এপিসোডে আপনাকে এই অনুষ্ঠানে আসতে হবে, এটা একটু বলেই রাখলাম।